আহ ওকে, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম সবাইকে। সর্বজন কথার বৃহস্পতিবারের নিয়মিত আলাপে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আপনারা তো অনেকেই জানেন সর্বজন কথা একটা ত্রৈমাসিক বাংলা জার্নাল, এবং এবছর সর্বজন কথা 6 বছরে পা দিল। আমরা এখানে উন্নয়ন অর্থনীতি, আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতি, পরিবেশ, কৃষি এবং বিদ্যুৎ ও জ্বালানির রাজনৈতিক অর্থনীতি নিয়ে নিয়মিত গবেষণামূলক প্রবন্ধ ছেপে থাকি, এবং বিশ্বব্যাপী করোনা শুরু হওয়ার পর থেকেই আমরা দুর্যোগকালীন বিভিন্ন ইস্যু নিয়ে লাইভ আলোচনা করি। তো আজকে আমরা আলোচনা করব করোনা কালে গ্রামে ফেরা মানুষ এবং আমাদের গ্রামীণ অর্থনীতির সম্ভাবনা এবং সীমাবদ্ধতাগুলো নিয়ে। আজকে আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন দৈনিক বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাইদ শাহিন। শাহিন দীর্ঘদিন ধরে বাংলাদেশের কৃষি খাত ও খাদ্য খাতের উপর নিয়মিত রিপোর্ট করে যাচ্ছেন, এবং সাম্প্রতিককালে করোনাকালীন সময়ে বাংলাদেশের স্থানীয় অর্থনীতির সম্ভাবনা এবং দেশের শস্য খাত, প্রাণীজ সম্পদ খাত এবং পাট খাত নিয়ে ধারাবাহিকভাবে অনেকগুলো তথ্যবহুল রিপোর্ট করেছেন। আমরা সেগুলো নিয়ে আলাপ করব। আমি তার আগে একটু কেন এই মুহূর্তে গ্রামীণ অর্থনীতি নিয়ে আলাপ করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়ে একটু বলতে চাই। আমরা দেখেছি যে করোনা পরবর্তী সময়ে আমাদের নগর অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে, আবার আমাদের ইনফরমাল সেক্টরে প্রায় কয়েক কোটি মানুষ আছেন, এর মধ্যে পরিবহন শ্রমিক আছেন, নির্মাণ শ্রমিক আছেন, হকার আছেন, তাদের একটা বড় অংশই কাজ হারিয়ে গ্রামে ফিরে যাচ্ছেন। আবার আমাদের গার্মেন্টস খাতে প্রায় 1 লক্ষ শ্রমিক রিসেন্টলি কাজ হারিয়েছেন, তাদেরও একটা বড় অংশ গ্রামে ফিরে যাচ্ছেন বা যাবেন। এবং আরেকটা দুশ্চিন্তার বিষয় হলো যে আমাদের প্রায় 8 লাখ প্রবাসী শ্রমিকও কিন্তু কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। আবার আমরা করোনার ঠিক পরপর দেখলাম যে আমাদের কৃষি সরবরাহ ব্যবস্থাটা ভেঙে পড়লো, এবং পরিবহন বন্ধ হয়ে যাওয়ার কারণে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে কিন্তু একটা মারাত্মক সংকটের মুখে পড়লেন, এবং এই মুহূর্তে আমাদের দেশের পোল্ট্রি এবং ডেইরি খাতও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তো বিআইডিএস এর সাম্প্রতিক একটা গবেষণা বলছে যে করোনার সময় প্রায় 1.5 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, এবং বছর শেষে দারিদ্র্যের হার 25% ছাড়াতে পারে। বর্তমানে আমাদের দারিদ্র্যের হার 20%, আর গ্রামের দারিদ্র্য 22% থেকে 24% গিয়ে দাঁড়াতে পারে। এখন আমাদের গ্রামীণ অর্থনীতি আসলে কিভাবে এই সংকটের মোকাবেলা করবে, এত বিপুল সংখ্যক গ্রামে ফেরা মানুষকে আশ্রয় দিতে পারবে কিনা, বা তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমাদের সিস্টেমেটিক আলোচনা হওয়া প্রয়োজন। আর আমরা 8% জিডিপির যে অর্থনীতি দেখে আসছি, আমরা বরাবরই বলে আসছি যেটা একটা প্রচন্ড রকমের বৈষম্যমূলক অর্থনীতি, এবং কোভিড এর সময় আসলে বৈষম্য যে কতটা প্রকট সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। লকডাউনের সময় আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই দেশের কয়েক কোটি পরিবারের আসলে 2 সপ্তাহ চলার মতো কোনো সঞ্চয় বা সেভিং নাই। এদিকে সম্প্রতি আমরা একটা রিপোর্ট দেখছি যে 1 বছরে বাংলাদেশে নতুন কোটিপতি হয়েছে 8,276 জন, এবং আরেকটি সাম্প্রতিক রিপোর্ট বলছে যে 11 বছরে দেশে কোটিপতি বেড়েছে 3 গুণ। এবং বৈষম্য বাড়ার যে অর্থনৈতিক সূচক, যেটাকে আমরা অর্থনীতির ভাষায় জিনি কোএফিসিয়েন্ট বলি, সেখানে দেখা যাচ্ছে যে গত 1 দশকে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে বৈষম্য বেড়েছে। তো আমরা বরাবরই বলে আসছি যে এরকম একটা জিডিপি ভিত্তিক বৈষম্যমূলক অর্থনীতির বিপরীতে একটা শক্তিশালী ডিসেন্ট্রালাইজড স্থানীয় অর্থনীতির আসলে কোনো বিকল্প নাই। তো আমরা এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একটু বাংলাদেশের শস্য নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শাহিন, আপনি রিসেন্টলি কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছেন, এর মধ্যে একটা রিপোর্টের হেডলাইন হচ্ছে খাদ্য নিরাপত্তায় ভরসা অবহেলিত কৃষক। এর মধ্যে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কিছু রেফারেন্স ব্যবহার করেছেন যে চলতি বছরে দেশে চালের চাহিদা থাকবে 3,20,00,000 টন, গমের চাহিদা থাকবে 55 লাখ টন, এবং সব মিলিয়ে খাদ্যশস্যের চাহিদা তৈরি হবে প্রায় 4.25 কোটি টন। এবং এই চাহিদার বিপরীতে কৃষকের উৎপাদন সক্ষমতা হবে প্রায় 4 কোটি টন গম ও চাল মিলিয়ে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্যশস্যের ক্ষেত্রে দেশে আমাদের প্রায় 25 লক্ষ টন সারপ্লাস থাকার কথা। যদিও প্রতি বছর এই উৎপাদিত শস্যের একটা বড় অংশ নষ্ট হয়ে যায়, সেটা আপনি হয়তো পরে উল্লেখ করবেন। তো এটা অত্যন্ত স্বস্তির খবর আমাদের জন্য যে এদেশের 17 কোটি মানুষের জন্য আমাদের কৃষক খাদ্য উৎপাদন করতে সক্ষম। কিন্তু এখন যেহেতু আমরা দেখছি যে লাখে লাখে মানুষ গ্রামে ফিরছেন, তো এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে এই শস্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে গ্রামে ফেরা এই বিপুল সংখ্যক মানুষের যুক্ত হবার সম্ভাবনা আসলে কতটুকু, যেখানে বিদ্যমান কৃষকই আমাদের চাহিদার চেয়ে বেশি শস্য উৎপাদন করে যাচ্ছে। আর উৎপাদন প্রক্রিয়া না হলে অন্ততপক্ষে খাদ্যশস্যের যে বিপণন ব্যবস্থা বা সরবরাহ ব্যবস্থা, তার সঙ্গে আসলে নতুন কর্মসংস্থান
তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু? শাহিন। ধন্যবাদ আপা, আপনাদের এই নিয়মিত আয়োজনে আমাকে সুযোগ প্রদানের জন্য। আপনি যথার্থই বলেছেন, আপনার যে বিষয়গুলো নিয়ে আপনি উত্থাপন করেছেন, যে বিষয়গুলো অবতারণা করেছেন, একদম যৌক্তিকভাবেই বিষয়গুলো আছে। আমি সেখানে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করব। শুরুতে আমি একটি জিনিস বলে রাখি যে আমাদের আমি একটি গবেষণা করছি, গবেষণা না একটি জিনিস তৈরি করার চেষ্টা করছি। সেটা আমি থাইল্যান্ডে দেখিয়েছিলাম এর আগে। একটা কর্মসংস্থান তৈরি করতে পারবো নতুন ভাবে, নতুন ব্যবস্থাপনা। সো এই প্রক্রিয়াটাই আমি যখন দেখেছি যে 10 লাখ কৃষিতে এখনই কর্মসংস্থান তৈরি করা সম্ভব, কিন্তু আসলে কৃষিতে আপনি যেমনটি বললেন যে শস্য খাতে আমাদের কিন্তু উৎপাদন উদ্বৃত্ত হচ্ছে। আসলে উদ্বৃত্তটা হলো যে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। একটি হলো যে উদ্বৃত্তটা আসলে কৃষক পর্যায়ে যেটি হচ্ছে সেটির উদ্বৃত্ত, আবার আমরা চাহিদার কথাটা যেটি বলছি সেটি কিন্তু ভোক্তা পর্যায়ে। ফলে ভোক্তা থেকে কৃষক পর্যায়ে আসার পর্যন্ত যে ধরনের লস হয়ে থাকে সেটি কিন্তু এই উদ্বৃত্তের হিসাবের মধ্যে আসছে না। ফলে আসলে প্রকৃত উদ্বৃত্ত কতটুকু সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো সেই প্রশ্নটি আমরা হয়তো প্রতিবেদনে তুলে ধরতে পারি নাই, কিন্তু আমরা জানি যে চালের ক্ষেত্রে পোস্ট হারভেস্ট লস হচ্ছে এক ধরনের, মার্কেটিং এর ক্ষেত্রে এক ধরনের লস হচ্ছে, ভোক্তা পর্যায়ে এক ধরনের লস হচ্ছে। সেই লসগুলো যদি বাদ দিই তাহলে আমাদের কিন্তু ঘাটতি হয়। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে সিরিয়ালের জন্য যে আমাদের বড় ধরনের উৎপাদনের উল্লম্ফন থাকলেও অন্যান্য শস্যে কিন্তু এখনো বড় ধরনের ঘাটতি আছে। আমরা তো শুধু চাল করি না, আমাদের ডাল জাতীয় শস্য করতে হয়, তেল জাতীয় শস্য করতে হয়, পাট করতে হয়, অর্থকারী ফসল করতে হয়। সেই জায়গায় কিন্তু আমাদের বড় ধরনের ঘাটতি আছে। তো সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু কৃষকের এখন যে প্রয়োজন সেটি হলো যে উপকরণ সহায়তা, শ্রমিক সহায়তা এবং তার অন্যান্য আর্থিক অনুষঙ্গগুলো। তো সেই জায়গাটা যদি আমরা অ্যাবজর্ব করতে পারি কৃষিতে, এই যে গ্রামে ফিরে যাওয়ার, আপনি দুটি রেফারেন্স দিয়েছেন যে বিআইডিএস সম্পত্তি যে 1.5 কোটি মানুষের দরিদ্রতা হওয়ার কথা বলেছে, সেখানে কিন্তু অতি দরিদ্রতা হওয়াটা শহরে হলো অলমোস্ট ডাবল হবে এই বছরে। সো শহরে যারা অতি দরিদ্র হচ্ছে তারা কিন্তু গিয়ে পড়বে কোথায়? গ্রামে চলে যাবে। তাদের মূল ঠিকানা হলো গ্রাম। তো সেই গ্রামে যখন চলে যাবে, তো গ্রামে কিন্তু ওই মানুষের কর্মসংস্থান কিংবা ওই মানুষের বিকল্প অর্থায়নের যে কার্যক্রম সেটিতে কিন্তু যুক্ত না করতে পারলে তার অবস্থা কিন্তু শোচনীয় হবে। তো সেই জায়গাটা কৃষি আসলে কি করতে পারে? কৃষিতে সেটি কি অ্যাবজর্ব করতে পারে? আমি যতদূর গবেষণা কিংবা আমি যতদূর তথ্য প্রতিবেদন ঘেঁটে দেখেছি যে অবশ্যই বাংলাদেশের কৃষি খাত শুধু শস্য খাত না, কৃষি, লাইভ স্টক, ফিশারিজ এবং পোল্ট্রি যে উপখাতগুলো রয়েছে সেখানে কিন্তু এইসব মানুষকে যথার্থতই কর্মসংস্থান, আয় উৎপাদনমূলক ব্যবস্থা করা থেকে শুরু করে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে শুধু বড় ধরনের না, একমাত্র অবলম্বন হতে পারে এই 3টি খাত। মাহাপা। ওকে, ধন্যবাদ শাহিন, আপনি একটা স্বস্তির খবর শোনালেন। আচ্ছা, আমরা একটু ধানের দাম নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে বর্তমানে সরকারের মজুদ সক্ষমতা হচ্ছে প্রায় 20 লক্ষ টন, এবং প্রতি মৌসুমে আমরা দেখি যে ফরিয়াদের দৌড়াতে কৃষক ধানের দাম পাচ্ছে না। তো এবারের বাজেটে আমরা দেখলাম যে বলা হয়েছে ধান চালের সরকারি সংগ্রহ ও বিতরণের লক্ষ্যমাত্রা আরো 2 লক্ষ টন বাড়ানো হবে। তো যেখানে আমাদের বড় মৌসুমে চাল উৎপাদন লক্ষ্যমাত্রা থাকে প্রায় 1.5-2 কোটি মন, এবং যেখানে আমরা দেখি যে সরকারি চাল সংগ্রহটা ঠিক মতো না হলে কৃষককে সেটার একটা কঠিন মাসুল দিতে হয়, কারণ কৃষক বাধ্য হয় ফরিয়াদের কাছে কম দামে ধান বিক্রি করে দিতে। সেখানে একটা রাষ্ট্রের মাত্র 22 লক্ষ টন চাল মজুদের এই সক্ষমতা, এটা পর্যাপ্ত কিনা এটা আপনার কাছে জানতে চাই, এবং সরকারি মজুদ সক্ষমতা আসলে কতটুকু হওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং সরকারি মজুদ ব্যবস্থাপনা আসলে কি কি ধরনের গলত আছে যে কারণে প্রতি বছর কৃষককে এই দুর্ভোগের শিকার হতে হয়? শাহিন। হ্যাঁ, একদম যৌক্তিকভাবে বলেছেন যে আসলে আমাদের মজুদ সক্ষমতা যদি আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি কিংবা যেখানে আসলে ধান উৎপাদনকারী দেশ আছে সেখানে যদি দেখি, আমরা ভারত কিংবা থাইল্যান্ড কিংবা ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়া, তাদের কিন্তু টোটাল যে ক্রপ প্রোডাকশন হচ্ছে সিরিয়াল ক্রপস, তার কিন্তু অলমোস্ট 15 থেকে 30% পর্যন্ত মজুদ সক্ষমতা রয়েছে। বাংলাদেশে সেখানে কিন্তু মাত্র 5%-এরও নিচে। অর্থাৎ মজুদ সক্ষমতা না থাকার কারণে আমাদের কিন্তু দুটি দিক থেকে বিপদের সম্মুখীন হতে হয়, যেটি 2008-9 দেখেছি, আমরা 2017 সালে দেখেছি, 2011 সালে দেখেছি। কি দেখেছিলাম আমরা? আমাদের পূর্ব অভিজ্ঞতাটা কি বলে যে বিপণন ব্যবস্থায় তাদের পুরো নিয়ন্ত্রণটা সরকারের হারিয়ে যায়। ফলে এই
ভোক্তা প্রাইস তখন বেড়ে যায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা তখন সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেক্ষেত্রে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হয়, ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়। আমার গবেষণা যেটা আমি দেখেছি, আমার ইয়েতে যেটি দেখেছি যে এখন যে 20 লাখ টন ক্ষমতা আছে, মজুদ ক্ষমতা, এটি যদি শুধুমাত্র 50 লাখ টনে উন্নীত করে তাহলে আমাদের বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য পর্যাপ্ত হয়। পর্যাপ্তটা কি কারণে দেখুন, আমাদের টোটাল যে চাল ক্ষমতা, চালের উৎপাদন আছে তার কিন্তু 56% মার্কেটেবল, অর্থাৎ বিপণনযোগ্য চাল কিন্তু অর্ধেক মাত্র। সো সেই অর্ধেক চাল যখন বিপণনে আসবে, তো মার্কেটে তার মার্কেট মেকানিজমের কারণে কিছু তার মজুদ থাকতে হয়। তো সেই অর্ধেক চালের যখন আরো অর্ধেক কমে যাবে, ফলে দেখবেন যে আপনি 1 কোটি টন মতন মানে মুভেবল ধান থাকে। তো সেটি করতে গেলে সরকারের হাতে যদি 50 লাখ টন থাকে, তাহলে সহজে সে বাজারে প্রভাব বিস্তার করতে পারবে, কৃষককে দাম দিতে পারবে। কৃষককে দাম দেওয়া না, শুধু যৌক্তিকভাবে তার মূল্যটা নির্ধারণ করতে পারবে ভোক্তা পর্যায়ে। তবে এইবারের একটি সুখবর হলো আপা, যেটি খুবই এ পর্যন্ত কখনোই দেখা যায়নি, সেটি হলো এইবার কিন্তু কৃষক সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জটা কি? সেই চ্যালেঞ্জটা হলো ইতিমধ্যে 7-8টি জেলায় কিন্তু সরকারি গুদাম ধান কিনতে পারছে না, অর্থাৎ কৃষক কিন্তু ধান দিচ্ছে না। কেন দিচ্ছে না? সেটি দুটি কারণ আছে। একটি হলো মার্কেটে যে দাম, সেই দাম কিন্তু সরকারের দামের চেয়ে বেশি পাচ্ছে। 7-8টি জেলায় ইতিমধ্যে এই অবস্থা চলে গেছে। আমি আশা করছি যে এটি কিন্তু অতি দ্রুত ছড়িয়ে যাবে। কারণ আপনি কিছুদিন আগে হয়তো প্রথম আলোতে একটি রিপোর্ট দেখে থাকবেন যে নতুন মজুদদারের কারণে ধানের দাম, চালের দাম বাড়তির দিকে। অর্থাৎ যে লোকগুলা ঢাকাতে চাকরি করত, সেই লোকগুলা কিন্তু কিছু টাকা নিয়ে বাড়ি ফিরেছে। তো তাদের ইমিডিয়েট বিজনেসটা হলো ধান গমের মজুদটা করা। অর্থাৎ নতুন যে ব্যবসায় তৈরি হচ্ছে, নতুন যে কর্মসংস্থান গ্রামীণ অর্থনীতিতে আসবে, সেটি কিন্তু এই যে মজুদ ব্যবস্থাপনাটাও একটি। ফলে যেটি হচ্ছে, মার্কেটে কিন্তু মিলাররা শুধু চাল কিনে, এখন সেই ধরনের শ্রেণী নাই। এখন কিন্তু নতুন একটা শ্রেণী মার্কেটের দামকে বাড়িয়ে দিচ্ছে এই মজুদের কারণে। ফলে যেটি হচ্ছে, কৃষক কিন্তু দাম বেশি পাচ্ছে। এইবারই এই একটি ঘটনা সরকারের নীতি নির্ধারকদের কাছে একটি মেসেজ পৌঁছাচ্ছে যে তারা যে দামটি নির্ধারণ করে সেটি মোটেও কৃষকের জন্য যৌক্তিক নয়। গত কয়েক বছরে ধানের দামটি 50 পয়সা 1 টাকা করে বাড়ানো হয়। আপনি কি মনে করেন এটি কৃষকের ন্যায্য দাম দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত? মোটেও না। কৃষকের বেলায় সবসময় কম হয়, অন্যদের বেলায় সবসময় বেশি হয়। সো এই যে বৈষম্যমূলক আচরণ করে কৃষক, কিন্তু তার প্রতিফলন দেখাতে পারে না। তো সেটি কিন্তু এইবার কৃষক দেখানো শুরু করেছে। আর আমরা কেন শুধু ধানের ক্ষেত্রে আমরা মজুদ ব্যবস্থাপনাটা রাখবো? কৃষক এখনো পর্যন্ত প্রায় 250 থেকে 300টি ফসল করে, আর কোন শস্যের ক্ষেত্রে এই মজুদ ব্যবস্থাপনাটি নাই। শুধুমাত্র পাটের ক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে, কিছু গমের ক্ষেত্রে হয়ে থাকে, কিছু। তো 4-5টি ফসলের মজুদ ব্যবস্থাপনাটা কেন থাকবে যেখানে আমার 250টির উপরে ফসল হচ্ছে? তো ইমিডিয়েটলি যেটা করতে হবে, ধানের ক্ষেত্রে 50 লাখ টন মজুদ ব্যবস্থাপনা। এবং সবচেয়ে দুঃখটি লাগে আপনার যে শস্যর অন্য, বিশেষ করে সবজি মজুদের জন্য কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক একটি মজুদাগার তৈরি করা হয়েছিল 76টি। একটি মজুদাগারও পরিপূর্ণভাবে ব্যবহার হচ্ছে বলে এখনো পর্যন্ত খবর আসেনি। এই মজুদাগারটা কার টাকায় তৈরি করা হলো, কিভাবে তৈরি করা হলো, কোথায় তৈরি করা হলো, কেন তৈরি করা হলো, সেই প্রশ্নটি যদি রাখতে চাই, তাহলে দেখবেন যে একটি হযবরলা উদ্দেশ্যকে সামনে রেখে কৃষকের কোন রকম বাংলাদেশের ওই যে প্রকল্পের টাকা ব্যয়ের যে প্রবণতা, সেটিকে সামনে রেখে এই কাজটি করতে গিয়ে কৃষকের এখানে ন্যূনতম উৎপাদন কিংবা ন্যূনতম মজুদেরটি কাজে লাগছে না। সবজি মজুদের জন্য দরকার তার বাজারের পাশে মজুদাগার। এটি করা হয়েছে 4 মাইল দূরে কোনো একটি ক্ষেতের মধ্যে। তো কৃষক ওখানে কিভাবে মজুদ করবে? সো আমাদের শুধু মজুদাগার নির্মাণ করলেই হবে না। এই ড্যাম, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং যে ভুলটা করেছে, সেই ভুলটা যেন সামনের দিনে না হয়। যথাযথ স্থানে, যথাযথভাবে, যথাযথ ব্যবস্থাপনায় এই মজুদাগারটা যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রকল্পের মাধ্যমে অর্থ খরচ হবে, কিন্তু কোনো কাজের কাজ হবে না। আচ্ছা, আমরা যেটা জানলাম যে মিনিমাম 50 লক্ষ টন আসলে মজুদ থাকা দরকার, সেটা খুব অসম্ভব বলে আমরা মনে করি না বাংলাদেশ সরকারের পক্ষে। তা আমরা একটু কৃষি প্রণোদনা বিষয়ে চলে যাই। আমরা করোনার ঠিক পরপর দেখলাম যে একটা 72,000 কোটি টাকার ফিনান্সিয়াল স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হলো। তো এর মধ্যে 52,000 কোটি টাকা হচ্ছে রফতানিমুখী শিল্পের জন্য, অর্থাৎ গার্মেন্টস, চামড়া, চিংড়ি শিল্প, এই 3টি খাতকে প্রাধান্য দিয়ে। এবং আমরা দেখলাম যে এই বিরাট প্যাকেজের মধ্যে কৃষিতে কোনো সহায়তা নাই। তো পরবর্তীতে দেখা গেল 5,000 কোটি
টাকার আরেকটা প্যাকেজ ঘোষণা করা হলো, যেটাকে বলা হচ্ছে কৃষি রিফাইন্যান্সিং স্কিম। তো এখানে দুটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি নিজেই একটা রিপোর্ট তৈরি করেছেন, আই থিঙ্ক বিজিএমই এবং ব্র্যাকের রেফারেন্স দিয়ে, যেটা এখানে আসলে উল্লেখ করা দরকার মনে করছি। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 3 মাসে পোশাক খাতের ক্ষতি হচ্ছে 38,000 কোটি টাকা, অন্যদিকে মাত্র 1.5 মাসে কৃষকের ক্ষতি হয়েছে 56,000 কোটি টাকা। আপনার রিপোর্টের হেডলাইন হচ্ছে পোশাক খাতের চেয়ে কৃষকের ক্ষতি বেশি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কৃষিতে 56,000 কোটি টাকার ক্ষতির সঙ্গে তুলনা করলে যে 5,000 কোটি টাকার কৃষি রিফাইন্যান্সিং প্যাকেজ, এটা আসলে কতটুকু পর্যাপ্ত? এবং এই যে রফতানিমুখী শিল্পে 50,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা আর কৃষিতে মাত্র 5,000 কোটি টাকা সহায়তা, তো এই যে কৃষির প্রতি চিরকালীন একটা রাষ্ট্রীয় বৈষম্য এবং অবহেলা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে এই ধরনের সো-কল্ড প্রণোদনা আসলে আদৌ কাজে লাগে কিনা কৃষকের। যেমন এই 5,000 কোটি টাকার স্কিম ঘোষণার পর আমরা বেশ কিছু রিপোর্ট দেখলাম পত্রিকায়, এর মধ্যে একটা রিপোর্ট আপনারও আছে, যে এই স্কিমগুলো থেকে আসলে কারা লাভবান হবেন সেই প্রশ্নটা উঠলো। এবং দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র কৃষক বা বর্গা চাষী এই প্যাকেজ থেকে সহায়তা পাবেন না, বরং এখানে জমির মালিক যে বড় কৃষক শুধুমাত্র তারাই লাভবান হবেন। এবং আমরা কিন্তু কৃষি ব্যাংকের ঋণের ক্ষেত্রেও একই ধরনের একটা প্র্যাকটিস দেখি, যে ক্ষুদ্র কৃষক আসলে কৃষি ব্যাংকের ঋণটা পর্যন্ত পৌঁছাতেই পারেন না বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে এই ধরনের ঋণ সহায়তাগুলো আসলে ক্ষুদ্র কৃষক পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতাগুলো কোথায়, এবং এক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় কি কি ধরনের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন? শাহিন। আপা দেখুন, কৃষিতে একটি বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে, সেটি যদি আমরা বিবেচনায় না করি তাহলে এই প্রণোদনার প্যাকেজটি আসলে আমরা গুরুত্ব অনুধাবন করতে পারি না। বিআইডিএস রাষ্ট্রীয় সংস্থা, এবং সেই সংস্থা ছাড়াও প্রয়াত মাস্টার ব্র্যাকের ইডি ছিলেন, তারা 1972 সাল থেকে একটি মাঠ জরিপ করে থাকে। সেই জরিপে আমরা দেখেছি, সেটি বিআইডিএস পরবর্তীতে ধরে রেখেছে, যে আপনি যেমনটি বলছিলেন ভূমিহীন বর্গা চাষী গুরুত্ব যদি আমরা কৃষিতে কোনোদিন অনুধাবন না করতে পারি, তাহলে প্রণোদনা প্যাকেজ আপনি যতই দেন, কাঠামোগত যদি পরিবর্তন না করেন, তাহলে সেটি কিন্তু কোনো কাজের কাজ আসবে না। আমি 3টে গবেষণা প্রতিষ্ঠানের রেফারেন্স দিয়ে তারপর আপনার 2টি প্রশ্নের উত্তর দিচ্ছি। 2000 সালে আমাদের ভূমিহীন বর্গা চাষী ছিল কৃষকের 45%, সেটি 2016 সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 65%। এটি কিন্তু রাষ্ট্রীয় বিআইডিএস এর গবেষণা প্রতিষ্ঠানের বক্তব্য। অর্থাৎ আমাদের কৃষিতে যে ভূমিহীন কৃষকরা আছে সেটি বাড়ছে, সেটির কোনো দ্বিমত নাই। ইফরি গত বছরে বোরো ধানের উপর একটি গবেষণা করেছে, সেখানে তারা দেখেছে যে টোটাল যে বোরো ধান উৎপাদন হচ্ছে তার 82% বোরো ধান উৎপাদন করছে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। তাহলে আপনি বোঝেন যে একদিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বৈষম্য বলি, অর্থনৈতিক বৈষম্য বলি, যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভূমিহীন কৃষক বাড়ছে, অন্যদিকে টোটাল কৃষি উৎপাদনে ভূমিহীন ছোট ক্ষুদ্র যেই কৃষি যেভাবে সংজ্ঞায়িত করে না কেন, তাদের বড় অবদান রয়েছে। গত বছরের বোরো ধান উৎপাদনের 82% ধান কিন্তু তাদের উৎপাদন। এটা ইফরির গবেষণা, এই যে গত কয়েকদিন আগে পাবলিশ হয়েছে। এই হলো বাংলাদেশের বর্গা ক্ষুদ্র কিংবা প্রান্তিক চাষীদের অবস্থান কৃষিতে। এখন রাষ্ট্রীয় প্রণোদনা যখন আমরা দিচ্ছি তখন 3টা কম্পেয়ার করছি। আমরা একটি কম্পেয়ার দিয়েছিলাম যে বিজিএমই কিংবা পোশাক খাতের চেয়ে বড় ক্ষতি হয়েছে কৃষি খাতে। সেই কৃষি খাতের ক্ষতিটা আমরা একদম আর্থিক অঙ্কে যে ব্র্যাক যে গবেষণার মাধ্যমে তুলে ধরেছিল সেটি কিন্তু আমরা তুলে ধরেছি। এর বাইরে যে ওই টোটাল যে 56,000 কোটি টাকার ক্ষতি হয়, সেই ক্ষতিতে কিন্তু ইনপুট কস্ট, উপকরণ সহায়তা, তারপরে তার শ্রমিক খরচ, অর্থাৎ অর্থনীতির ভাষায় যেটা বলি আমরা অপরচুনিটি কস্ট, সেটা যদি হিসাব করি তাহলে কিন্তু এই কস্টটা আরো বেড়ে যাবে। অন্যদিকে 38,000 কোটি টাকার ক্ষতি যে পোশাক খাতে আমরা বলছি, সেটা কিন্তু কম্পারেটিভলি ক্ষতি, অর্থাৎ গত বছর হয়েছিল, এবার হয় নাই। আগামীতে কিন্তু এই ক্ষতিটা তুলে ধরার সুযোগ আছে, কিংবা এই বছরেও এটি আরো কমিয়ে আনার সুযোগ আছে, ফলে তাদের ক্ষতিটা কিন্তু কম হবে। অর্থাৎ আমি এটার মাধ্যমে বলতে চাচ্ছি যে কৃষিতে ক্ষতিটা আরো বাড়বে, পোশাক খাতের ক্ষতিটা আরো কমবে। তো সেটি যদি হয়, সেখানে আমরা পোশাক খাতের গুরুত্বটা দিচ্ছি সবচেয়ে বেশি, আবার কৃষি খাতের গুরুত্বটা আমরা ওইভাবে দিচ্ছি না ফাইন্যান্সিং এর ক্ষেত্রে।
তো আবার আমরা যে ফাইন্যান্সিংটা করছি সেটি কৃষিতে যারা সবচেয়ে মেজর রোল প্লে করছে তাদের কাছে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না দেখুন, শুধুই 5,000 কোটি না, কৃষিতে কিন্তু এক ধরনের প্রণোদনা কাঠামো আছে। সেটি আমরা কৃষি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি বলে থাকি যে প্রায় 24-25 হাজার কোটি টাকার কৃষি ঋণ যায়, সেটা পল্লীয় কৃষি ঋণ। তার মধ্যে প্রায় 15,000 কোটি টাকা কিন্তু কৃষকের শস্য খাতে, প্রাণী সম্পদ খাতে দেওয়া হয়। এর বাইরে 9,000 9,500 কোটি টাকা কিন্তু ভর্তুকি দেওয়া হয়। আর এই 5,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হলো, অর্থাৎ কৃষিতে কিন্তু 30,000 কোটি টাকার 29,000 কোটি টাকার এক ধরনের স্টিমুলাস প্যাকেজ কিন্তু যাবে, প্রণোদনা এবং স্টিমুলাস প্যাকেজ। তো সেখানে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের যে কৃষি ঋণ ব্যবস্থাপনাটাই আছে, সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ রয়েছে যে ভূমিহীন কৃষকরা, মানে জমির দলিল না থাকলে এই ঋণ পাবেন না। আবার যাদের জমির দলিল নাই তাদেরকে চুক্তিভিত্তিক যে কৃষি করে থাকেন ওই চুক্তিপত্র কিন্তু দেখাতে হবে, তা না হলে কিন্তু সে ঋণটি পাবে না। বাংলাদেশের অবকাঠামোগত এত উন্নতি হয় নাই, আমি আমার গ্রামের উদাহরণ দিয়ে বলতে পারি যে কেউই এখনো পর্যন্ত চুক্তিতে দলিলের মাধ্যমে কৃষি বর্গা নিচ্ছে, জমি বর্গা নিচ্ছে কিংবা ইয়ে করছে, সেই ব্যবস্থাপনাটা কিন্তু গড়ে ওঠে নাই। ফলে আমি আগে যেমনটি বলছিলাম যে বোরো ধানের 82% যারা জমি নাই কিংবা প্রান্তিক কৃষক উৎপাদন করছে তারা কিন্তু এই ঋণটা থেকে বঞ্চিত হয়ে গেল। একদম আমি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমেই তাদেরকে কিন্তু আপনি দূরে সরিয়ে রাখলেন। তাহলে কি হলো, যারা কৃষির হাল ধরছে তারা কৃষিতে ঢুকতে পারছে না, আবার যারা কৃষিতে নাই তারা কিন্তু এই টাকাটা পাচ্ছে। ফলে যেটি হচ্ছে যে আমাদের এই প্রণোদনা প্যাকেজটার আবার ব্যাক করবে যে সেটি কিন্তু ফিরে আসতে নানান ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। সো প্রণোদনাতে দুই ভাবে ক্ষতি করছে, একটা যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, আবার যারা পাওয়ার কথা না তারা পেয়ে ফেরত দিচ্ছে না। ফলে এখানে কিন্তু সরকারের দুই ধরনের ক্ষতি হচ্ছে। এখানে আরেকটি বিষয় আপনাকে বলে রাখা প্রয়োজন যে কৃষিতে এখন একটি বড় রোল প্লে করছে কিন্তু নারী। গত এক দশকে আমাদের একটি পরিসংখ্যানে দেখেছি যে প্রতি বছর প্রায় 3-5% হারে কৃষি থেকে পুরুষ বেরিয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড গত 10 বছরে কিন্তু প্রায় 72 লাখ নারী কৃষিতে যুক্ত হয়েছে। সেই নারীদেরকে কৃষিতে স্বীকৃতি দেওয়ার জন্য এখনো পর্যন্ত আমরা কোনো সঠিক, কিছু কিছু উদ্যোগ হয়েছে, এই জন্য আমি বলছি সঠিক কোনো ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলাম না। এই ব্যবস্থাপনাটি গড়ে তুলতে না পারার কারণে যেটি হচ্ছে, না পারছে তারা কোনো ঋণ, না পারছে কোনো সরকারি সহায়তা, না পারছে কৃষি উপকরণ সহায়তা, না পারছে কার্ড, অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে ধরনের ফ্যাসিলিটেশন ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু এই নারীরাও পাচ্ছেন। অর্থাৎ একদিকে নারী কৃষক যারা কিনা কৃষির হাল ধরছে, একদিকে প্রান্তিক কৃষক যারা কিনা কৃষি উৎপাদনের হাল ধরছে, তারা কেউই আমরা সরকারি এইসব প্রণোদনা প্যাকেজের মাধ্যমে নিয়ে আসতে পারছি না। তাহলে ভবিষ্যতে কৃষির অবস্থাটা কোথায় যাবে? ডেফিনেটলি যেটা হবে যে কৃষি উৎপাদন ব্যবস্থাপনা ধসে পড়বে, ধসে পড়ার শঙ্কা আছে। যে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কৃষক উৎপাদনটা ধরে রেখেছে সেটি কিন্তু বেশি দিন ধরে রাখা যাবে না। কেন ধরে রাখা যাবে না? চালটা এখন আমরা ভালো আছি আপা, কিন্তু অন্যান্য ফসলের আপনি যদি আমদানি তথ্য দেখেন, আমি একটি রিপোর্ট করতে গিয়েছি, দেখলাম যে গত 15 বছরে ডাল জাতীয় ফসলের আমদানি হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। আমরা এই 35,000 কোটি টাকা যদি আমদানি ব্যয় না করতাম তাহলে কিন্তু আমাদের বাৎসরিক যে এডিবির আছে তার প্রায় 20% কিন্তু আমরা মেটাতে পারতাম এই ব্যয় দিয়ে। অর্থাৎ আমাদের শুধু ধানের দিকে নজর দিতে গিয়ে কিন্তু আমরা অন্যান্য ফসলের যে আমরা খুব পিছায় আছি সেটি কিন্তু নজরে আসছে না। তেল জাতীয় ফসলের আমাদের 14-15,000 কোটি টাকার আমদানি হচ্ছে, অন্যান্য মশলা জাতীয় ফসলের আমদানি হচ্ছে। সব মিলিয়ে আমরা একটি হিসাব দেখেছি 90-80,000 কোটি টাকার কৃষি পণ্যের আমদানি হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে। তো সেটি যদি আমরা না থামাতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষি ব্যবস্থাপনাটা গড়ে উঠবে না। শুধুমাত্র নারী এবং ক্ষুদ্র প্রান্তিক কৃষক ধান উৎপাদন ধরে রাখবে কিন্তু অন্য উৎপাদনে কিন্তু ধরে রাখবে না। সুতরাং এই প্রণোদনা প্যাকেজটি যদি আমরা তাদের কাছে না পৌঁছাতে পারি, এই দুর্বলতা যেটি আছে, কাঠামোগত দুর্বলতা, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং সম্প্রসারণগত যে দুর্বলতাটা আছে সেটি যদি আমরা কাটাতে না পারি তাহলে কিন্তু কৃষির এই উন্নতিটা ধরে রাখা সম্ভব হবে না। এমনকি এই মহামারী অবস্থায় যারা গ্রামে যাচ্ছে, গ্রামে গিয়ে কৃষি কাজ করার চিন্তা করছে, তারা কিন্তু ধরে রাখতে পারবে না। এই 1 বছর হয়তো বা তারা কৃষি কাজ করবে, পরের বছর কিন্তু পারবে না। কেননা ইতিমধ্যে আপনি জানেন যে দুগ্ধজাত পণ্য যেটি আমদানি হয়, যেটি হয়, সেটি কিন্তু অবারিত করে রাখা হয়েছে কাদের স্বার্থে? অন্যদিকে প্রায় 10-15 লাখ ক্ষুদ্র খামার কিন্তু এখন সারা বাংলাদেশে গড়ে উঠেছে, তারা যারা কিনা দুধ এবং গরু মোটা তাজাকরণের সাথে যুক্ত। কথা বলবো
হ্যাঁ। সো এই হলো যে অবস্থা আর কি। অর্থাৎ আমি যেটা এক কথায় যদি বলি, যারা কৃষির হাল ধরছে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছাচ্ছে না। না পৌঁছানোর পেছনে কাঠামোগত, সম্প্রসারণগত এবং ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে, প্রচুর প্রচুর ত্রুটি রয়েছে। ত্রুটিগুলো অবশ্যই দূর করতে হবে। ওকে, আপনি একটা যেটা আমি জানতে পারলাম যে প্রায় এটা শুধুমাত্র কৃষি ভর্তুকি আমরা যেটা দেখি 9,000 কোটি টাকা, এটা শুধু 9,000 কোটি টাকাই না, বরং নানা ধরনের কৃষি প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। আই থিঙ্ক এটা করোনাকালীন দুর্যোগকে সামনে রেখে। তা আমার পরের প্রশ্নটা অ্যাকচুয়ালি কৃষি ভর্তুকি বিষয়ক। সাধারণত কৃষিতে প্রতি বছর যে ভর্তুকিটা দেওয়া হয় 9,000 কোটি টাকা, এই বছর আমরা দেখলাম যে করোনাকে সামনে রেখে সেটাকে করা হয়েছে 9,500 কোটি টাকা, অর্থাৎ কৃষি খাতে ভর্তুকি মাত্র 500 কোটি টাকা বাড়ানো হয়েছে। তো এখানে উল্লেখ করা দরকার যে আমাদের গত বছরের কিন্তু প্রতিরক্ষা বাজেট ছিল 32,000 কোটি টাকা, সেটাকে 2,000 কোটি টাকা বাড়িয়ে 34,000 কোটি টাকা করা হয়েছে। তো যাই হোক, সেটা আমরা অন্য কোনো এক সময় আলাপ করবো। তো আমার প্রশ্ন হলো এখানে যে এই যে কৃষি খাতে 500 কোটি টাকা বাড়ানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি মানে দুর্যোগকালীন সময়ের জন্য পর্যাপ্ত কিনা? আপনি যদি অনেকখানি আগে বলে দিয়েছেন যে এটা আসলে যতই বাড়ানো হোক কাঠামোগত কারণে আসলে পৌঁছাচ্ছে না, কিন্তু কৃষি ভর্তুকিটা স্পেসিফিক্যালি এখন আমাদের দরকার ছিল কিনা এই এই করোনাকালীন সময়ের জন্য? কৃষি ভর্তুকিটা দেখুন, আমি কয়েক মাস আগে একটি রিপোর্ট করেছিলাম যে কৃষি যে ভর্তুকিটা দেওয়া হয় এটা আসলে কোথায় যাচ্ছে। তো সেই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখেছিলাম যে কৃষি ভর্তুকির গত কয়েক বছরে প্রায় 85,000 কোটি টাকার মতো আমাদের টোটাল ভর্তুকি প্রদান করা হয়েছে গত কয়েক বছরে, 12 কিংবা 13 বছরে আর কি, সেটার হিসাব হবে আর কি। তো সেখানে যে 85,000 কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে, সেই ভর্তুকির প্রায় 90% গেছে সারে। অর্থাৎ আমাদের যে ভর্তুকি ব্যবস্থাপনাটা সেটি কিন্তু একান্তই সার কেন্দ্রিক। সো ভর্তুকি যদি আপনারা যদি কাঠামোগত পরিবর্তন না করে যদি ভর্তুকির অর্থ বাড়াতে বলেন, তাহলে এক ধরনের আমরাই আমাদেরকে বোকার স্বর্গে নিয়ে যাচ্ছি আর কি। সো কাঠামোগত পরিবর্তনটা আসলে দরকার। ভর্তুকির টাকার কোন কোন খাতে ব্যবহার হবে সেটির ন্যায্যতা তুলে ধরা। এই ন্যায্যতাটা যদি আমরা তুলে ধরতে না পারি যে ভর্তুকি শুধু তেলে দিতে হবে, ভর্তুকি শুধু সারে দিতে হবে, ভর্তুকি শুধু অমক খাতে দিতে হবে, আমরা রেশনাল জায়গাটা যদি তুলে ধরতে না পারি যে ভর্তুকিটা এই খাতে দিতে হবে, তা না হলে আমরা যদি ভর্তুকির টাকা যদি বাড়াইতেই বলি তাহলে সেটি যৌক্তিক হবে না। তো সেই জায়গাটাই আমার 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 কোশ্চেনটা হলো, ভর্তুকির টাকা যেটি বাড়ানোর চেয়ে ভর্তুকির টাকার ডাইভার্সিফিকেশনটা দরকার। সো সেই ডাইভার্সিফিকেশনটা নিয়ে আসতে গেলে আসলে ভর্তুকির টাকাটা কোথায় নিয়ে যেতে হবে? দেখুন, নানান ধরনের ইস্যুজ আছে, নানান ধরনের কার্যক্রম আছে। সেটি হলো, সারে যেমন ভর্তুকির প্রয়োজন, তেলে যেমন ভর্তুকির প্রয়োজন, অন্যান্য ক্ষেত্রেও ভর্তুকিটার প্রয়োজন রয়েছে। এইবার 9,500 কোটি টাকা না, 10,500 কোটি টাকা না, এবার সারে যদি আমাদের 90% ভর্তুকির টাকা যায়, তাহলে দেখুন আমাদের কিন্তু এমওপি সার, টিএসপি সার এবং ডিএপি সারের যে চাহিদা রয়েছে, আমাদের প্রতি বছরে যে আমদানি করি, সেই সারের দাম কিন্তু এবার অনেকটাই কমে গেছে। প্রতি টনে প্রায় 30 থেকে $50 করে কমে গেছে। ফলে আমরা এইসব সার কিন্তু অলমোস্ট 25 লাখ টন নিয়ে আসি। তো আমরা একটি হিসাব করে দেখেছি যে যদি ইউরিয়া সার সহ অন্যান্য সারের দাম একটি নির্দিষ্ট মাত্রায় কমে যায়, তাহলে কিন্তু সরকারের খরচ বেঁচে যাবে প্রায় 2,500 কোটি টাকা। অর্থাৎ টোটাল ভর্তুকির টাকা কিন্তু বেড়ে গেল আপনার 10 আর 12,000 কোটি টাকা। এখন কিন্তু 9,500 কোটি টাকায় ভর্তুকি নাই, ভর্তুকিটা হয়ে যাচ্ছে ওটা 12,000 কোটি টাকা। তো সেই 12,000 কোটি টাকার ভর্তুকিটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? দুটি উপায় আছে। একটি হলো যে আমাদের যে ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে, উপকরণ সহায়তার যে ত্রুটি রয়েছে, ক্ষুদ্র প্রান্তিক কৃষকের কাছে অর্থ পৌঁছানোর ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে, নারী কৃষকের কাছে সহায়তা পৌঁছাতে যে ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো কিন্তু দূর করতে এই ভর্তুকির টাকা কিন্তু সহজেই ব্যবহার করার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে টাকা খরচ করা খুব জটিল, কিন্তু ভর্তুকির টাকা যেটি স্যাংশন হয়ে যাচ্ছে সেটি খরচ করতে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের পক্ষে অনেকটাই সহজ হয়। সুতরাং আমরা যদি ভর্তুকির টাকা বাড়ানোর কথা বলি কাঠামোগত পরিবর্তন না করে, তাহলে কিন্তু সেটা অন্যায় হবে, অযৌক্তিক হবে। সুতরাং শুধু সারের ব্যবহার না করে ভর্তুকির টাকাটা বহুমুখী খাতে ব্যবহারের যে যৌক্তিকতাগুলো আছে সেটি কিন্তু তুলে ধরা প্রয়োজন। সেটি যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই ভর্তুকির পর্যাপ্ত, ন্যায্য এবং দক্ষতার ব্যবহার হবে। আদারওয়াইজ শুধু ভর্তুকি বাড়ানোর কথা বললে হবে না। আমরা এবার আমি পরে আর কি প্রশ্ন আপনাকে বলবো আর কি। শস্য খাতে আবার শুধু ভর্তুকি দিতে হবে, বিষয়টি কিন্তু এরকম না। দেখুন, আমি একটি মাধ্যমে শুনতে পেরেছি
গার্মেন্ট ব্যবসায়ী যে ল্যান্ড ট্যাক্স দেয়, তার সে কিন্তু ল্যান্ড ট্যাক্স এখন মৎস্য খামারিরা বেশি দেয়। আপনি শুনে অবাক হবেন। কারণ হলো ল্যান্ড ট্যাক্সের যে ব্যবস্থাপনাটি রয়েছে, সেই ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এখনো পর্যন্ত বাণিজ্যিক ট্যাক্স দিতে হয় তাদেরকে, অন্যদিকে রিবেটের কারণে পোশাক খাতেরা কিন্তু সেই ছাড় পায়। সো এই ধরনের কাঠামোগত অনেকগুলো ব্যারিয়ার, ছোট 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 ব্যারিয়ার রয়েছে, যেগুলোতে বড় 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 ধ্বংস করতেছে এই ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের। তো সেই জায়গাটা দূর করতে গেলে কিন্তু এই ভর্তুকি টাকাটাও ব্যবহার করতে হতে পারে। হ্যাঁ, ওকে, ল্যান্ড ট্যাক্স যদি বেশি করে, যদি আইনগতভাবে পরিবর্তন না হয়, সরকার সেই জায়গায় সাপোর্টিভ রোল প্লে করতে পারে। আবার ধরেন যে ক্ষুদ্র খামারি যারা আছে, যারা টাকা পাচ্ছে না, ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে জমির দলিল দেখিয়ে টাকাটা নিতে পারছে না, সেখানে কিন্তু চাইলেই কৃষককে কিন্তু এই টাকাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মাঠ পর্যায়ের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর মাধ্যমে কিন্তু সহজেই উপকরণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটি পর্যাপ্ত নয়। সেই পর্যাপ্তটা করতে গেলে অবশ্যই এই ভর্তুকি টাকা ব্যবহার করার প্রয়োজন রয়েছে। আচ্ছা, মানে একটা জিনিস যেটা খুব চমৎকার বলেছেন, যে ভর্তুকির টাকা আসলে শুধু বাড়ালেই হবে না, শুধু ভর্তুকি বলে কথা না, যে কোনো রিফাইন্যান্সিং স্কিম বলেন, সেটাকে প্রণোদনা প্যাকেজ বলেন, এটা আসলে সত্যিকারের কৃষক পর্যন্ত যাওয়াটা যেহেতু একটা চ্যালেঞ্জ, সেই জায়গাটাকে অ্যাড্রেস না করে আমি আসলে ভর্তুকির টাকা বাড়ানোটা হয়তো এফিশিয়েন্ট হবে না। আর আমরা কিন্তু কৃষির ভর্তুকি বলতে চাই না, আমরা বিনিয়োগ বলতে চাই, সেটাও আরেকটা বিষয়। কারণ আমরা কুইক রেন্টালের ভর্তুকিকে কিন্তু আমরা বিনিয়োগ বলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে কৃষির ক্ষেত্রে ভর্তুকি শব্দটার যদিও প্রচলন হয়ে গেছে। তো এনিওয়ে, আপনি আরেকটা যেটা বললেন যে প্রতি বছরই ভর্তুকির টাকার একটা মানে সবচেয়ে বড় অংশটা সার আমদানিতে চলে যায়। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হলো যে দীর্ঘমেয়াদে আমরা কিভাবে আসলে রাসায়নিক সার আমদানির উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে পারি, এবং কৃষি খাতে যে বিপুল পরিমাণ সারের চাহিদা সেটাকে বিবেচনা করলে, এবং পাশাপাশি রাসায়নিক সার ব্যবহারের যে ভয়ঙ্কর ঝুঁকিটা আছে সেটা বিবেচনা করলে আমরা আসলে স্থানীয় পর্যায়ে তৈরি যে জৈব সার, সেটা রাসায়নিক সারের বিকল্প হিসেবে আমরা দাঁড় করাতে পারি কিনা, এবং গ্রামীণ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আসলে জৈব সার ভূমিকা রাখতে পারে কিনা, বা কতটুকু ভূমিকা রাখতে পারে। একদম মানে টু দা পয়েন্টই বিষয়টা বলেছেন আপা, যে আমাদের এখন যে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, আমরা বলছি যে সবুজ বিপ্লব হয়েছে। সবুজ বিপ্লবের হয়েছে কিনা আমি জানি না, এটি কালো বিপ্লবে রূপান্তরিত হচ্ছে আর কি। সেটির একটি উদাহরণ আপনাকে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 2016 সালে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট সারা দেশব্যাপী জমির অবস্থান বিবেচনা, জমির কি কোয়ালিটিতে আছে সেটি দেখার জন্য সারা দেশব্যাপী তারা যে গবেষণা করেছে, সেখানে তারা দেখিয়েছে জমির যে 17টি জৈব উপাদান থাকা দরকার, কোন কোন জমিতে কি কি মাত্রায় আছে। তো সার্বিকভাবে তাদের একটি তথ্য এসেছে যে 65% জমিরই উর্বরতা শক্তি যেটুকু থাকার দরকার তার অনেক নিচে নেমে গেছে। 85% জমির নাইট্রোজেন এবং আরেকটি জৈব উপাদান একদম নেতিবাচক পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আমরা যে সবুজ বিপ্লব করছি সেটি হট কস্ট, আমরা অর্থনীতির ভাষায় বলি যে সুযোগ ব্যয়, সেটি কি আসলে আমাদের জীবনের, আমাদের কৃষিতে একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেটি হলো আমরা উৎপাদন বাড়াচ্ছি জমিকে মেরে, আমরা উৎপাদন বাড়াচ্ছি ইকোলজিকে মেরে, আমরা উৎপাদন বাড়াচ্ছি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। সেটি একমাত্র করছে কিসে? এই রাসায়নিক সার সহ অন্যান্য আরো অনেকগুলো কারণ আছে, জমির আবাদ ব্যবস্থাপনাগত বিষয় আছে, সার আছে, রাসায়নিক সার আছে, এই সহ অন্যান্য বিষয়। দেখুন, আজকে দেশ রূপান্তরের একটি রিপোর্ট বেরিয়েছে, সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটির সাথে আমার একটু তথ্য আছে। সেটি হলো 60 বছর আগে জমিতে হেক্টর প্রতি সারের ব্যবহার ছিল 8.5 কেজি, সেটি এখন 75 গুণ বেড়ে গেছে হেক্টর প্রতি ব্যবহার জমি। তাহলে আমরা কি মাত্রায় সার ব্যবহার করেছি এটি আর বলার অবকাশ রাখে না। তো সেই সারেই আমরা দিয়ে যাচ্ছি ভর্তুকি। কিন্তু এই সারের এই যে জমি ধ্বংস করে, জমি যদি আমরা এইভাবে ধ্বংস করতে থাকি, তাহলে কিন্তু খুব বেশি দিন আমাদের জমি আর কৃষি উৎপাদন দিবে না। তো সেই জায়গাটাই আমাদের অবশ্যই জৈব কৃষিতে যেতে হবে, জৈব সারে যেতে হবে, জৈব উৎপাদন ব্যবস্থাপনাটা যেতে হবে। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে কি জৈব সার কি আমাদের দেশে বাণিজ্যিকভাবে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। একটি হিসাব দেখেছি, যদি একজনের বাড়িতে 4টি গরু থাকে, তাহলে তার সেই গরু দিয়ে অপচয় এবং সিস্টেম লস বাদ দিয়ে 600 কেজি সার পাওয়া সম্ভব। 600 কেজি।
এক 4টি গরু দিয়ে যদি 600 কেজি সার পাওয়া সম্ভব অবচয় এবং অন্যান্য লস বাদ দিয়ে, তাহলে বাংলাদেশে যে 2.5 কোটি গরু আছে, তাহলে কেন আমরা পারবো না সেই জৈব সারটি দিয়ে? এই জায়গাটায় এই কোভিড পরিস্থিতি একটা সুযোগ তৈরি করতে পারে। আপনি যে কোশ্চেনটি করেছিলেন যে গ্রামে যারা ফিরে যাচ্ছে তাদের জন্য এটি সাস্টেনেবল টিকে থাকার জন্য পর্যাপ্ত হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যে গ্রামে সার গরু আছে, যে গ্রামে সার উৎপাদন করার সুযোগ আছে, সেখানে কিন্তু এই 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 ব্যবস্থাপনাটা আমি যেটি থাইল্যান্ড কিংবা আমরা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি, আমাদের কিন্তু দুটি মডেল কিন্তু ইতিমধ্যে আছে। একটি হলো যে ভার্মিং কম্পোস্ট, আরেকটি হলো যে ওই যে সোলারের মাধ্যমে গোবর দিয়ে যে সোলার প্যানেলের উৎপাদন ব্যবস্থাপনা। এটির কিন্তু দুটি মডেল কিন্তু ছোট ছোট মডেল কিন্তু আমাদের আছে, অর্থাৎ সেই সারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি হতে পারে, সেই মডেল কিন্তু আমাদের প্রচলন আছে। এখন যেটি করতে হবে যে সারটা যেটি বর্জ্য, যেটি গোবর কিংবা চোনা আমরা যেটি বলি, সেটি যদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু জৈব সার আমাদের বিপণন করার সুযোগ আছে, জৈব সার আমাদের জমিকে রক্ষা করার সুযোগ আছে। এখন আপনি যদি রাসায়নিক সারকে অবারিতভাবে উন্মুক্ত করে দেন, তাহলে কিন্তু জৈব সার মার্কেটে টিকতে পারবে না। 1 কেজি ডিএপি সার আপনি 15 টাকায় পাবেন, আর 20 টাকা দিয়ে একটি জৈব সার আপনি কখনোই কিনতে চাইবেন না। সুতরাং এই জায়গায় যদি আপনি ন্যাশনাল না করে দেন, তাহলে কিন্তু ওই একটি বছরই হয়তো বা উৎপাদন করবে, পরের বছর কিন্তু ওই তরুণরা কিন্তু আর উৎপাদন করতে পারবে না, কারণ সে মার্কেটে বিপণন করতে পারবে না। সুতরাং জৈব সারের জন্য তার যেমন সহায়তা দিতে হবে, বিপণন সুবিধাটা দিতে হবে, তেমনি রাসায়নিক সারের উপরে কঠোরতা অবলম্বন করতে হবে। তা না হলে কিন্তু টেকসই ভাবে কর্মসংস্থানটাও হবে না, আবার এটিকে বিকল্পভাবে যে ব্যবহারের সুযোগ আছে সেই সম্ভাবনাটাও উন্মুক্ত করতে পারবো না, পাশাপাশি আমরা জমিগুলোকে রক্ষা করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ শাহিন, আপনি অনেক একটা মানে আনন্দের খবর শোনালেন যে জৈব সারের বিপুল সম্ভাবনার যে বিষয়টা। আচ্ছা, আমরা এখন একটু ক্ষেত মজুর সংকট এবং কৃষিতে যে মেকানাইজেশনের সম্ভাবনা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যেটা দেখি যে প্রতি বছর বড় মৌসুমে একটা ক্ষেত মজুর সংকট তৈরি হয়, আর এবার তো আমরা খুব স্পেসিফিক্যালি দেখেছি যে সারা দেশের মানুষ আতঙ্কে ছিল, যেহেতু আগাম বন্যার সম্ভাবনা ছিল এবং করোনার কারণে পরিবহন সংকট ছিল। তো সব মিলিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল যে ঠিক সময় মতো এত বিপুল পরিমাণ ধান কৃষকেরা উত্তোলন করতে পারবেন কিনা। তো আপনার একটা রিপোর্টে আপনি দেখিয়েছেন যে বড় মৌসুমে প্রায় 9 লাখ হেক্টর জমির ধান কাটা হয় এবং আমাদের মোট শ্রমিকের প্রয়োজন হয় প্রায় 84 লক্ষ জন, কিন্তু আমাদের শ্রমিকের ঘাটতি আছে 15 লাখের বেশি। এবং আপনি একটা হিসাব করে দেখিয়েছেন যে বড় মৌসুমে প্রায় প্রতিদিন আমাদের 66,000 শ্রমিকের একটা সংকট আছে। তো এবারের বাজেটে আমরা যেটা দেখলাম যে কৃষি যান্ত্রিকীকরণে কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন এবছর প্রায় 57,000 বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র দেওয়া হবে এবং প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকার মতো, এবং খুব সম্ভবত হাওর এলাকাগুলোতে হয়তো 70% ভর্তুকিতে দেওয়া হবে কৃষি যন্ত্র। তো আমার আসলে 3টা প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে 57,000 যন্ত্র দেয়া হবে, এটা আসলে ক্ষেত মজুর সংকটটা সমাধানে কতটুকু কার্যকর হবে, বা আসলে আমাদের এত কৃষি যন্ত্র লাগবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কৃষিতে যান্ত্রিকীকরণ বা মেকানাইজেশন আসলে কৃষিতে কি ধরনের গুণগত পরিবর্তন আনতে পারে, বা কৃষকের খরচ কমানোর ক্ষেত্রে আসলে এটা কি ধরনের ভূমিকা রাখবে। আর শেষ যে প্রশ্নটা সেটা হলো যে আমরা যেহেতু একটা সারপ্লাস শ্রমিকের দেশ, তো যে কোনো অটোমেশন বা যান্ত্রিকীকরণের কথা শুনলে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যে যেহেতু আমাদের কৃষি খাতে প্রায় 1 কোটির মতো মানুষ ক্ষেত মজুর হিসেবে কাজ করে, তো কৃষি যান্ত্রিকীকরণের ফলে নতুন করে ক্ষেত মজুরদের মধ্যে আসলে বেকারত্ব তৈরি হবে কিনা। সো 3টা প্রশ্ন শাহিন। দারুণ একটি ডিলেমা কোশ্চেন করেছেন আপনি। আমরা কিন্তু সারা বিশ্বই যেটি দেখে থাকে যে যান্ত্রিকীকরণ এবং মজুরি, শ্রমিক, এই দুটাকে মার্জ করে কিনা কোনো কিছু, কিংবা কনফ্লিক্ট করে কিনা কোনো কিছু। বাংলাদেশের ক্ষেত্রে সেটি হবে, সেটি নিয়ে কোনো ডাউট নেই। যদি যান্ত্রিকীকরণ করি তাহলে ক্ষেত মজুর কিংবা কৃষি মজুর কিংবা কৃষি শ্রমিক যাই বলি না কেন আমরা, সেটির উপর একটি বড় ধরনের প্রভাব থাকে। সেটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে যান্ত্রিকীকরণ করলে ক্ষেত মজুরদের একটি বড় ধরনের অসুবিধার সৃষ্টি হবে। কিন্তু দুটি বিষয় আপনাকে এখানে বিবেচনায় নিতে হবে। আমাদের শস্য যতগুলো আছে সবগুলোই কিন্তু
প্রয়োজন সময়টা দেয় খুব স্বল্প। যেমন ধরুন আপনি যেমনটি বলছিলেন হাওড়া অঞ্চলে যদি 5 দিন পরে 5 দিন আমাদের যে যে সময়ে হাওড়া অঞ্চলে ধানটা কাটা হলো, তার ঠিক 3 দিন আগে যদি বন্যার পানিটা আসতো তাহলে কিন্তু ধান আপনার সব তলিয়ে যেত। অর্থাৎ আমরা যে সারপ্লাসের কথা বলছি সেটি কিন্তু প্রয়োজনের সময় সারপ্লাস না, অনেক বেশি ডেফিসিট। অনেক 3 দিনের ভিতরে যে ধানটি কাটার দরকার ছিল সেটি কিন্তু আমাদের সম্ভব হয় না। আবার দেখুন, আমি যে কিছুক্ষণ আগে যে তথ্যটি দিলাম যে ডাল জাতীয় শস্য আমদানিতে আমাদের 35,000 কোটি টাকার যে ব্যয় হয়, সেটি কিন্তু দুটি কাজ করলে একদমই কমিয়ে আনা সম্ভব হয়। সেটি হলো যে বোরো ধান এবং আমন ধান কাটার সময় যে কাজটি করা হয় সেটি যদি 10 দিন আগে কাটা যায় এবং 10 দিন আগে কেটে শেষ করা যায়, তাহলে কিন্তু ওই দুটি ধানের আবাদের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ পাওয়া যায়। ওই গ্যাপটা যদি আপনি বের করতে পারেন তাহলে কিন্তু একটি ধান আবাদ করতে পারেন, একটি ডাল জাতীয় শস্য আবাদ করতে পারেন। অর্থাৎ আপনাকে যদি ওই মেকানাইজেশন প্রক্রিয়া কিংবা যেটিতেই বলি না কেন, যদি আপনি সেই মেকানাইজেশন করেন তাহলে কিন্তু ওই মেকানাইজেশন আপনাকে আরেকটি ফসল করার সুযোগ তৈরি করে দিচ্ছে। সুতরাং আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে শ্রমিকদেরকে আপনি কাজে লাগিয়ে মানে কর্মসংস্থানটাকে ধরে রাখার জন্য দীর্ঘদিন ধরে ফসলটা মাঠে রাখবেন, নাকি দ্রুত কেটে আরেকটি ফসল তৈরি করার সুযোগ সৃষ্টি করবেন। সুতরাং এই সিদ্ধান্তটি নিতে হবে রাষ্ট্রীয়ভাবে, কাঠামোগতভাবে। সুতরাং আবার একটি বিষয় হলো যে আমাদের কিন্তু এখন খুব দ্রুত আবহাওয়াগত এবং দুর্যোগগত পরিবর্তন হচ্ছে, আনএক্সপেক্টেড দুর্যোগ চলে আসছে। তো সেই জায়গাটা যদি চলে আসে তার মানে ফসল কিন্তু কাটার খুব দ্রুত প্রয়োজন রয়েছে। তো সেই জায়গাটা যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু আপনার যান্ত্রিকীকরণের প্রয়োজন আছে। এই জায়গাটাই আসলে রাষ্ট্র ভূমিকাটা নেবে। যে ধরনের ক্ষেত মজুর আছে, যে ধরনের দিন মজুর আছে, যে ধরনের আপনার শ্রমিক আছে, তাদেরকে যদি আপনি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনি যান্ত্রিকীকরণের মাধ্যমে আপনি শস্য উৎপাদন ব্যবস্থাপনাটা গতি আনতে পারলেন, আবার নতুন একটি শস্য আবাদের সম্ভাবনা সৃষ্টি করতে পারলেন। আবার যে মানুষটা কর্মহীন হওয়ার সুযোগ রয়েছে তাকে কিন্তু কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারেন। এই জায়গাটি দুটি তথ্য খুব প্রয়োজন। সেটি হলো আমরা যান্ত্রিকীকরণ বলছি, যান্ত্রিকীকরণ আসলে কোথায় হয়েছে? যান্ত্রিকীকরণ একটি জায়গায় হয়েছে, আর কোথাও কিন্তু যান্ত্রিকীকরণ হয় নাই। সেটি হলো আমাদের আবাদের ক্ষেত্রে যান্ত্রিকীকরণ হয়েছে। অলমোস্ট 90-95% জমি আবাদ এখন যন্ত্রের মাধ্যমে হচ্ছে। যন্ত্রের ব্যবহারটা 17টা জায়গায় হতে পারে, যেমন হারভেস্টিং এ হইতে পারে, থ্রেশিং এ হইতে পারে, ড্রাইং এর হইতে পারে, স্টোরেজে হইতে পারে, বিপণনে হইতে পারে, কাটিং এ হইতে পারে, নানান ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার রয়েছে। আপনি শুনে অবাক হবেন যে আমাদের এইসব ক্ষেত্রে 1-2% বেশি কখনোই যন্ত্রের ব্যবহার হয়নি। এইবার যে যন্ত্রটি ব্যবহার করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি হলো এইসব ক্ষেত্রে, যেখানে কিনা সময় বাঁচানোর, অর্থ বাঁচানোর এবং শ্রম বাঁচানোর একটা জায়গা তৈরি করবে। শ্রম বাঁচাতে গেলে আবার কিন্তু আপনাকে দিন শেষে শ্রমিকের অনাহারের বিষয়টি চলে আসে। আবার আপনি যদি সময় মতো যদি না কাটতে পারেন, শস্য হানির আপনার কিন্তু সম্ভাবনা আছে। সুতরাং এই মিক্স জায়গা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ডিলেমাটা আপনি আগে চয়েস করবেন, কোন ডিলেমাটা পরে চয়েস করবেন। সেটি যদি আমার যদি পরামর্শ, আমার একান্তই ব্যক্তিগত মতামত যদি জানতে চান, আমার ব্যক্তিগত মতামতটা হলো অবশ্যই সর্বক্ষেত্রে যান্ত্রিকীকরণ প্রয়োজন আছে, কিন্তু যারা শ্রমিক, যারা কৃষি শ্রমিক, তাদেরকে শ্রমের নিশ্চয়তাটা দিতে হবে, তাদেরকে বিকল্প অর্থায়নের ব্যবস্থাটা রেখেই তারপরে যান্ত্রিকীকরণটা করতে হবে। আপনার দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটি হলো যে আমাদের এই যে খরচ কমানোটা আসলে কতটুকু অপরচুনিটি তৈরি করবে এই যান্ত্রিকীকরণ। খরচ কমানোর আগে যন্ত্রটা কেন প্রয়োজন তারও একটা প্রয়োজনীয়তা আছে। আমি গত কয়েক বছরের কৃষকের যে এজ সেটি দেখছিলাম। আমরা 1988 সাল থেকে 2016 সাল পর্যন্ত যেটি দেখছিলাম যে কৃষকের গড় বয়স কিন্তু 34 থেকে এখন 48 বছরে উন্নীত হয়েছে। অর্থাৎ আমাদের কৃষি শ্রমিক, কৃষক, তাদের যে গড় বয়স ছিল একসময় নিয়োজিত ছিল, তার কিন্তু গড় বয়স একসময় ছিল 35 বছর, এটি কিন্তু এখন 48 বছরে উন্নীত হয়েছে। অর্থাৎ কৃষকের কিন্তু কাজ করার সক্ষমতা কিন্তু অনেকটাই কমে আসবে এই বয়সে। সুতরাং তাদের কিন্তু যন্ত্রের ব্যবহার কিন্তু প্রয়োজন রয়েছে, এই একটি জায়গা। দ্বিতীয় জায়গাটি হলো এখন কিন্তু গ্রামে অনেক বেকার আছে যারা কৃষি কাজ করে, তারা কিন্তু শার্ট প্যান্ট পরে কৃষি কাজ করে। সো ওই কৃষির ছেলে সে কিন্তু কখনোই চাইবে না কাদার মধ্যে কেটে নেমে ধানটা কেটে আনতে।
তাকে যদি আপনি একটি যন্ত্র দেন তাহলে কিন্তু সে ঠিকই যন্ত্রের উপরে চড়ে ধানটা কেটে বাড়ি নিয়ে চলে আসবে। অর্থাৎ যে ছেলেটি বেকার আছে তাকে দিয়েও কিন্তু আপনি কাজটা করে নিতে পারবেন। সুতরাং কৃষি শ্রমিকের যে সংকট আছে, দুটি শস্যের মাঝখানে সময়টা কমিয়ে এনে আরেকটি ফসল লাগানোর যে সম্ভাবনাটা আপনি যন্ত্র দিয়ে তৈরি করতে পারলেন, আবার কৃষকের যে দক্ষতার ঘাটতি আছে সেটি কিন্তু যন্ত্র দিয়ে পূরণ করতে পারবেন। আপনি যন্ত্র দিলে 3টি কাজ করতে পারবেন। একটি কাজ আপনার লস হবে যে মজুর যারা আছে, ক্ষেত মজুর আছে, তারা কর্মহীন হয়ে পড়বে। সুতরাং সেই জায়গাটা যদি আপনি কর্মহীনতার নিশ্চয়তাটা যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কৃষিতে যান্ত্রিকীকরণ ব্যবস্থা চালু করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটি জায়গায় আছে আমাদের যান্ত্রিকীকরণের ক্ষেত্রে, যে প্রক্রিয়ায় দেওয়া হচ্ছে, যে প্রক্রিয়ায় পরিকল্পনা করা হচ্ছে, কোভিড পরিস্থিতিতে যে বৈশ্বিক বৈষম্য আপনি শুরুতেই বলছিলেন, দেশ থেকে দেশের বৈষম্য, সমাজ থেকে সমাজের বৈষম্য, ব্যক্তি থেকে ব্যক্তির বৈষম্য, রাষ্ট্র থেকে রাষ্ট্রের বৈষম্য, সেটি কিন্তু যান্ত্রিকীকরণ যদি বৈষম্য কমানোর ক্ষেত্রে কোনো রকম অবদান না রেখে যদি বৈষম্য বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখে, আমার কনসার্নটা হলো ওই জায়গায়। যান্ত্রিকীকরণ, আপনি একটি মেশিন কিনতে 30 লাখ টাকা খরচ হয়, সেই মেশিনটা 70% ভর্তুকি দিলে তারপরেও কিন্তু কৃষককে 5 লাখ টাকা দিতে হবে। তো আমাদের দেশের কৃষকের সেই সক্ষমতাটা আছে কিনা, অর্থাৎ আপনি কোন কৃষককে দিচ্ছেন, সেই কৃষক যদি ধনী কৃষক হয়, যন্ত্রটা তার কাছে গেলে কিন্তু তার ইনকামটা বাড়বে, দিন শেষে কৃষি যন্ত্রের হাতে বা ভর্তুকিটা বাড়বে। অর্থাৎ আপনি কিন্তু রাষ্ট্রীয়ভাবেই একটি বৈষম্য ব্যবস্থা কিন্তু তৈরি করছেন। সুতরাং এই জায়গাটাই আমার কনসার্নের জায়গা, যে যন্ত্র যদি আমি দিই, যন্ত্র দেওয়ার ক্ষেত্রে আসলে সতর্কতা অবলম্বন করতে হবে। ওই যে ভূমিহীন কৃষক আছে, ওই যে ক্ষুদ্র কৃষক আছে, ওই যে দিনমজুর কৃষক আছে, তাকে কিভাবে যন্ত্রটা দেওয়া যায়, তাদেরকে সমিতি সমবায় তো আমাদের দেশে এক ধরনের দুর্বলতার চিত্র তুলে এসে অন্য কোনো বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে ওদেরকে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ওদের কর্মসংস্থান হবে দিন শেষে মেশিনটা চালানোর মাধ্যমে। তাহলে কিন্তু কৃষিতে যন্ত্রটাও দিতে পারলেন, আবার যারা ভূমিহীন ক্ষেত মজুর তাদেরকেও কিন্তু কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থাটি রাখতে পারলেন। সুতরাং সেটি যদি না করে ধনী কৃষককে যদি যন্ত্রণা দেন, তাহলে যে সমাজ ব্যবস্থাপনার যে বৈষম্যটা আছে সেটা কিন্তু সামনের দিনে বাড়বে বলে আমার মনে হয়। মানে প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, সেটা ভর্তুকি হোক, প্রণোদনা হোক বা কৃষি যন্ত্র হোক, এটা শুধু দিলেই হবে না বা অ্যামাউন্ট বাড়ালেই হবে না, আসলে কোথায় যাচ্ছে, কে পাচ্ছে, কে সুবিধাটা পাচ্ছে, সেটা আসলে মানে সেই জায়গাটাতে কাঠামোগত পরিবর্তন দরকার। আচ্ছা, কৃষি যান্ত্রিকীকরণের মানে প্রসঙ্গটা যখন আসলো, তখন আরেকটা প্রসঙ্গ চলে আসে, সেটা হলো যে স্থানীয়ভাবে বাংলাদেশে কৃষি যন্ত্র তৈরির সম্ভাবনার বিষয়টা। আমরা জানি যে দেশের শস্য খাতে বিপুল পরিমাণ চাহিদা আছে কৃষি যন্ত্রপাতি, যেটা আপনিও বললেন, এবং বিদেশ থেকে যেমন প্রচুর কৃষি যন্ত্রপাতি আমদানি হচ্ছে, দেশীয়ভাবে স্থানীয় প্রযুক্তিতেও কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে। আমি প্রথম আলোর একটা রিপোর্ট এখানে উল্লেখ করতে চাই, যদি এটা বেশ কয়েক বছর আগের, কৃষি যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে, রিপোর্টের হেডলাইন। বগুড়া অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে রয়েছে অপার সম্ভাবনা, প্রায় 4000 ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় 1 লাখ শ্রমিকের। দেশে কৃষি যন্ত্রাংশের মোট চাহিদার 80% যোগান হচ্ছে এলাকার হালকা প্রকৌশল শিল্প থেকে। তো আপনি একটু আমাদেরকে কৃষি যন্ত্রপাতির শিল্পায়নে বাংলাদেশের সম্ভাবনা আসলে কতটুকু, বা সীমাবদ্ধতাগুলো আসলে কি কি, এই বিষয়ে যদি বলতেন, এবং এই খাতে আসলে উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান তৈরি করা সম্ভব কিনা, এবং সেক্ষেত্রে কি ধরনের পলিসিগত সহায়তা প্রয়োজন, এবং আমরা যেসব যন্ত্র আমদানি করছি সেগুলো আমরা স্থানীয়ভাবে নিজেরাই তৈরি করতে পারি কিনা, সেই বিষয়ে যদি একটু বলতেন শাহীন। রিপোর্টটি বেশ কয়েকদিন আগের, তবে যেটি আমরা জানি যে আমাদের রাষ্ট্র কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ হিসেবে ঘোষণা করেছে আমাদের একটি বর্ষকে, সেটি এই বছর না আগের বছর, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ অর্থাৎ হলো যে সকল যন্ত্রাংশ কিংবা অন্যান্য ক্ষেত্রে যে ধরনের উৎপাদন ব্যবস্থাপনা রয়েছে যান্ত্রিকীকরণের ক্ষেত্রে, সেটিকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে বেড়ে ওঠায় সহায়তা করা। তো আমরা যেটি দেখি আর কি, যে আমাদের দেশের কৃষি যন্ত্র তৈরির খুব বেশি সম্ভাবনাটা এখনো পর্যন্ত তৈরি করতে পারে না এক আলিম ইন্ডাস্ট্রি ছাড়া কৃষি যন্ত্র, কিন্তু কৃষির যন্ত্রাংশ তৈরি প্রচুর সম্ভাবনা তৈরি করেছে। শুরুটা আমাদের ধোলাইখাল থেকে শুরু হলেও সেটি বগুড়া অঞ্চলে শুরু হয়ে গেছে, সিলেট অঞ্চলে শুরু হয়ে গেছে, যশোর অঞ্চলে শুরু হয়ে গেছে, যেটি আমরা ক্লাস্টার বলছি। 4-5টি ক্লাস্টার কিন্তু অলরেডি কৃষি যন্ত্রাংশ তৈরিতে বড় ধরনের অবদান রাখতেছে। স্পেয়ার পার্টস যেটি আমরা বলছি কৃষি যন্ত্রাংশ,
এবং ক্ষুদ্র যন্ত্রাংশ যেটি আমরা বলছি তার প্রায় 80-90% কিন্তু এখন দেশে উৎপাদন হচ্ছে। একসময় যন্ত্রাংশ আমদানিতে অবারিত করা হতো, সেটি অনেকটাই বেরিয়ার করা হয়েছে, কিন্তু এখনো করে রাখা হয়েছে। তো আমার এই জায়গাটায় যেটি সুপারিশ থাকবে সেটি হলো যে যেটি আমাদের দেশে উৎপাদন হয় না কিংবা মান যেটি এখনো পর্যন্ত ভালো হয় নাই, সেই স্পেয়ার পার্টসটি আমদানি উন্মুক্ত রাখা হোক। আর যেসব যন্ত্র আমাদের দেশে উৎপাদন হচ্ছে, যেসব যন্ত্র আমাদের কারিগররা তৈরি করছে, সেই যন্ত্র ব্যারিয়ার দেওয়া প্রয়োজন। এটি রাষ্ট্রের যেমন রাজস্ব আহরণ হবে, তেমনি কিন্তু দেশীয় শিল্পগুলোকে রক্ষা করার একটি বড় ধরনের সুযোগ হবে। যেটি সবচেয়ে বড় সুযোগ তৈরি হবে সেটি হলো যে আমাদের স্পেয়ার পার্টস তৈরি করার ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল শিল্প গড়ে উঠেছে, সেখানে যেমন কর্মসংস্থান তৈরি হবে, তার চেয়ে বড় কর্মসংস্থান হবে দোকান ভিত্তিক যে মেকানিক গুলা। আপনি যদি কৃষি যন্ত্রাংশ বাজার তৈরি করতে, কৃষি যন্ত্র যদি কৃষকের কাছে পৌঁছাতে পারেন, সেই যন্ত্রগুলা কিন্তু সারাই কিছু তৈরি করার কিংবা কিছু মেকানাইজড কাজ থাকে, সেগুলো কিন্তু তৈরি করার জন্য এই যে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউট গুলো আছে, সেইগুলা থেকে যে সকল ছাত্রছাত্রীরা বের হচ্ছে, তাদের কিন্তু একটা বড় ধরনের কর্মসংস্থানের তৈরি হবে। তো সম্ভাবনাটা জায়গাটা হলো কর্মসংস্থানের যে ক্ষেত্রে বড় ধরনের সম্ভাবনাটা রয়েছে, সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্রে বড় ধরনের সম্ভাবনাটা রয়েছে, তেমনি ভাবে দেশীয় শিল্প হিসেবে বেড়ে ওঠার যে অবারিত সুযোগ, সেটি কিন্তু কাজে লাগানোর সুযোগ রয়েছে এই হালকা প্রকৌশল শিল্পের ক্ষেত্রে, বিশেষ করে কৃষি যন্ত্রাংশের ক্ষেত্রে। আচ্ছা শাহিন, এই রিলেটেড একটা প্রশ্ন আছে অ্যাকচুয়ালি, আপনি যেহেতু রিলেটেড এজন্য এখন বলতে পারি। কৃষি খাতে যান্ত্রিকীকরণে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কেন কোনো ভূমিকা পালন করতে পারছে না? আপনি কি প্রশ্নটা নেবেন? কেন পারছে না সেটি ওদের দিক থেকে যেমন প্রশ্ন আছে, আমাদের দিক থেকেও অবজারভেশন আছে। সেটি হলো যে আমাদের তো কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি কি বলি ওটারে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে তো কি ধরনের পড়াশোনা কাঠামো তৈরি করার দরকার সেটিতেই তো আমাদের গলদ আছে, সেটা আপনি ভালোই জানেন। তো সেই গলদের মধ্যে থেকে আসলে কি করবে? দেখুন, কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকদিন ধরেই কিছু কিছু কাজ করে যাচ্ছে, কিন্তু অতি সম্প্রতি তারা ছোট ছোট যন্ত্র তৈরির ক্ষেত্রে একটু সফলতা দেখিয়েছে। তারা কিন্তু আমদানি নির্ভর যন্ত্রগুলোকে এতদিন প্রমোট করে আসছে, দেশীয় ভাবে উৎপাদন করা সম্ভব ছিল, সেটি কিন্তু তারা দেখাতে পারে না। তো সেই না দেখানোর পেছনে নানান কারণ আছে, তাদের পক্ষ থেকে যুক্তি আছে, এই মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে গলদ আছে। সেই গলদ এবং যুক্তিতে আমি যদি না যাই, শুধুমাত্র একটি কথাই বলি, ধোলাইখাল যদি পারে, তাহলে কৃষি বিশ্ববিদ্যালয় কেন পারবে না? ধোলাইখালকে কি রাষ্ট্র কোনো সুবিধা দিয়েছে? ওখানে তাদের কি টাকা ঢেলেছে? ওখানে কোনো, তারা নিজেদের প্রয়োজনে নিজেদের গরজে এই কাজটি করেছে। তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো কেন পারবে না? হ্যাঁ, এখন একটু দেখা যাচ্ছে, অনেক আশার আলো দেখা যাচ্ছে, বিভিন্ন রোবোটিক তৈরি করছে, বিভিন্ন ড্রোন তৈরি করছে। সেগুলো আসলে আমাদের দেশে কতটুকু প্রয়োজন আছে এই মুহূর্তে? আমার দেশে এখন কি প্রয়োজন সেটিতে কেন তারা নজর দিচ্ছে না, সেটিও আমার আসলে প্রশ্ন, বড় প্রশ্ন। আমি সবসময় সুযোগ পাইলে তাদের কাছে করি, কিন্তু তারা সবসময় বলে আমাদের তো ফান্ড নাই, আমাদের এ নেই, তা নেই, নানান যুক্তি দেয়। আমি এই জন্যই ধোলাইখালের উদাহরণটি টানলাম, যে ধোলাইখালকে কি রাষ্ট্র কোনো টাকা দিয়েছে? এখনো পর্যন্ত আপনি শুনেছেন কখনো ধোলাইখালে কোনো সরকারি অর্থ পেয়েছে ওখানে? তাহলে সেই জায়গায় যদি টাকা না গিয়ে অত ধরনের মেকানাইজড, ধরে নিলাম খুব বেশি প্রাতিষ্ঠানিক মেকানাইজড হচ্ছে না, কিন্তু কিছু তো হচ্ছে, তো সেটি যদি হয়, তাহলে সরকারি বেতন নিয়ে কেন বিশ্ববিদ্যালয়গুলো এটি তৈরি করতে পারবে না? সেই প্রশ্নটি আমারও দর্শকের কাছে, দর্শকের মধ্যে না, আমারও প্রশ্ন। তবে কিছু পরিবর্তন হচ্ছে, আসার কথা হলো এটা, কিছু ইয়াং যারা ছেলে মেয়ে যারা বাইরে থেকে পড়ে আসছে, দেখে আসছে, সেখানে কিছু অ্যাডপ্ট করছে। এবং আমি কৃষি বিশ্ববিদ্যালয় সহ কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি সেটি দেখেছি, হয়তো সুদূর পরিসরেই আমাদের দেশে চলে আসবে। এখানে কি বাধা, যেটি সবচেয়ে বড় বাধা হলো, শিখে আসে আর এক, কিন্তু আমাদের এখানে বাস্তবায়ন করতে হয় আর এক ভাবে। সারা বিশ্বেই কৃষি কিন্তু বড় বড় জমির খেলা, বড় বড় জমির বিষয় আছে। আমার এখানে জমি কিন্তু 5% 10% জমির মধ্যে কৃষি করতে হবে। ওই জায়গাটাই হলো আমাদের সবচেয়ে বড় বাধা। জমি ছোট, পড়াশোনা করে আসে বড় জমির, কিন্তু বাস্তবায়ন করতে হয় ছোট জমি। বাধাটা হলো ওই জায়গায় আমাদের সবচেয়ে বড় বাধাটা, ফলে অ্যাডপশনে গিয়ে তারা কিন্তু থেমে যায়। তো সেটিও অনেক ক্ষেত্রে আমি দেখছি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যেমন চম্পক স্যার আছে, মিয়া জিয়াউদ্দিন স্যার আছেন, কিংবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু স্যার আছেন, তারা গত 5-7 বছর এই ছোট জমিতে
বাংলাদেশের জমি উপযোগী কৃষি যন্ত্র কি কি হতে পারে সেগুলো তারা অ্যাডপ্ট করছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেশীয় কোম্পানিকে তারা প্রমোট করছে আর কি। আমি যেটা জানতে পেরেছি, হয়তো বা 2-1 বছরের মধ্যেই আমরা হয়তো বা কিছু যন্ত্রপাতি দেখতে পারবো আর কি। আচ্ছা শাহিন, আরেকটা প্রশ্ন যদি নিতে চান আর কি, এটা হ্যাঁ, হ্যাঁ, কৃষি প্রশ্ন করেন। যান্ত্রিকীকরণ রিলেটেড, এর জন্য প্রশ্ন করেছেন মোহাম্মদ তানজিমউদ্দিন খান। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে যন্ত্রপাতি আমদানি নিরুৎসাহিত করা কি সম্ভব? মানে অ্যাজ এ মেম্বার অফ WTO আমরা কি যন্ত্রপাতি আমদানি নিরুৎসাহিত করতে পারি কিনা? আমরা কিন্তু দেশে কিন্তু যন্ত্রপাতি, কৃষি যন্ত্র কিন্তু উৎপাদন করছি খুবই কম, খুবই কম। আমরা কিন্তু যন্ত্রপাতি আমদানি নিরুৎসাহিতের কথা বলছি না, আমরা বলছি যন্ত্রাংশ, স্পেয়ার পার্টস। সেটি খুব বেশি ট্রেড ব্যারিয়ার নাই এখনো পর্যন্ত। যে ধরনের আমাদের ডব্লিউটিওর কাঠামোগত যে অবস্থান আছে, সেটিতে যে পর্যন্ত বাধা দেওয়া যায় সেটি পর্যন্ত আমরা এখনো দিই নাই। তো আমি ওই জায়গাটাই কথা বলতে চেয়েছি যে যতদূর বাধা দেওয়ার আমাদের সুযোগ আছে সেই পর্যন্তই, মানে আঞ্চলিক বাণিজ্য, বৈশ্বিক বাণিজ্যর কাঠামোর মধ্যে থেকে যে ধরনের ব্যারিয়ারটা দেওয়া সম্ভব সেইটুকুই দেওয়ার কথা বলছি। স্পেয়ার পার্টসের ক্ষেত্রে আমরা কিন্তু এখনো যন্ত্রপাতিতে উৎপাদনে সম্পূর্ণতা কিংবা সক্ষম হয় নাই। ওটিতে আমরা আমদানিতে ব্যারিয়ার দিলে কৃষকেরই বরং ক্ষতি হবে। আমরা বলছি স্পেয়ার পার্টসের ক্ষেত্রে, স্পেয়ার পার্টসের ক্ষেত্রে ডব্লিউটিওর যে বাধা আছে সেই পর্যন্ত দিয়েই আমরা বাধাটা দিতে পারি, সেটুকু এখন আমরা দিই নাই। এবং সব পণ্যের ক্ষেত্রে না, কিছু পণ্যের ক্ষেত্রে, সেটি আমরা বলছি। ওকে, আমরা একটু আসলে নেক্সট প্রশ্নে চলে যাই। আমরা শস্য খাত নিয়ে একটা মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম, কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আলাপ করলাম। তবে আমাদের এই খাতগুলো ছাড়াও আরো কিছু সম্ভাবনাময় খাত আছে, যেমন আমাদের প্রাণিজ সম্পদ খাত এবং গ্রামীণ অর্থনীতিতে মূলত ডেইরি, পোল্ট্রি আর মাছের সম্ভাবনা অপরিসীম, আমরা সবাই জানি। আপনি নিজেও সম্প্রতি প্রাণিজ সম্পদ খাত নিয়ে একটা রিপোর্ট করেছেন। তো আমরা পোল্ট্রি নিয়ে প্রথমে একটু কথা বলি। আমরা জানি যে খুব ছোট থেকে স্ট্রাগল করে আমাদের এই পোল্ট্রি শিল্পটা গড়ে উঠেছে, এবং পোল্ট্রি খাতের সাথে জড়িয়ে আছে প্রায় 30 লাখের মতো মানুষের কর্মসংস্থান। এবং আমরা যতদূর জানি পোল্ট্রি খাত আসলে গার্মেন্টস এর মতো বছর বছর ভর্তুকি পায়নি, বরং উচ্চ সুদে ঋণ নিয়ে তাদেরকে ব্যবসা করতে হয়েছে। তা আমাদের পোল্ট্রি ব্যবসায়ীদের সংগঠনগুলো থেকে প্রায় বলা হয় যে রাষ্ট্রীয় সহযোগিতা পেলে প্রায় 5 থেকে 6 লক্ষ পরিবারের কর্মসংস্থান এখানে হতে পারে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে পোল্ট্রি উৎপাদন, বিপণন এবং পরিবহন সব মিলিয়ে আসলে ঠিক কত সংখ্যক কর্মসংস্থান এখানে আসলে তৈরি হতে পারে? মানে যে 5 লক্ষ নতুন পরিবারের কর্মসংস্থানের কথা বলা হয়, সেটা আসলে কতটা বাস্তব, এবং সেটার জন্য আসলে কি ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগ বা সহযোগিতা প্রয়োজন? শাহিন, আপনার একটি ধারণার একটি সংশোধন আমার মনে হচ্ছে করা প্রয়োজন। পোল্ট্রি খাতে দুটি বিষয় আছে, ওই শস্য খাতের মতন। পোল্ট্রি খাতের যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, যে ভর্তুকি কিংবা প্রণোদনা কিংবা স্টিমুলাস প্যাকেজ যেটি দেওয়া হয়, সেটি কিন্তু ওই এখানেও কর্পোরেটের হাতেই চলে যায়। সুতরাং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে ভর্তুকিটা দেওয়া হয় সেটি কিন্তু আমার গ্রামের যে ছেলে খামার করে তার কাছে ইনডাইরেক্টলি পৌঁছায়, একবারে যে পৌঁছায় না তা না। ফলে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দেওয়া হচ্ছে না সেটি যেমন সত্য না, আবার দেওয়া হলে খামারিরা পাচ্ছে সেটিও সত্য না। ফলে যেটি সংশোধন করা প্রয়োজন, যে সরকারি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ভর্তুকি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সুবিধা দেওয়া হচ্ছে, সেটি পাচ্ছে বড় বড় কোম্পানি, বড় বড় উদ্যোক্তারা। সেটি কৃষক বা খামারি পর্যায়ে কতটুকু পাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন আছে। সেই প্রশ্নটি আমি আসবো এই কোভিড কালে যেটি আমরা দেখেছি। আপনি নিশ্চিতভাবে দেখেছেন বাজেটের মধ্যে যে আমাদের খাদ্য আমদানির জন্য যে প্রধান উপকরণ সয়া মিল, সয়া কেক কিংবা ফিডের জন্য যে 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 বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভ্যাট ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে, এআইটি উঠিয়ে দেওয়া হয়েছে। মানে এক ধরনের সুবিধা কিন্তু খাদ্য উৎপাদনকারী মিলগুলোর জন্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা পক্ষান্তরে কি দেখছি, নিয়ম অনুসারে বাজেটের পরের দিন থেকে, বাজেট ঘোষণার পরের দিন থেকে সেটি কার্যকর হয়, কিন্তু ফিডের দাম কমানোর ক্ষেত্রে কিন্তু সেটি খুব বেশি কার্যকর হয় নাই। অর্থাৎ যে খামারিটা এটি পাওয়ার কথা ছিল সে কিন্তু পেল না। 5 লাখ, 7 লাখ, 10 লাখ খামার আছে আমাদের, কিংবা পোল্ট্রি উদ্যোক্তা আছে কিংবা ব্যবসায়ী আছে, সেটি কিন্তু তাদের কাছে গিয়ে পৌঁছালো না। তো সেই জায়গাটাই রাষ্ট্রকে আসলে ভাবতে হবে, আমি যে সুযোগটা দিচ্ছি সেই সুযোগটা কে পাচ্ছে, এবং
যার উদ্দেশ্য করে দিচ্ছি সে পাচ্ছে কিনা, এই জায়গাটা কিন্তু সংস্কার না যদি করি তাহলে কিন্তু আসলে খামারিদের যে বিষয়টি সেটি কিন্তু কখনোই আপনি পারবেন না। দেখুন, এখনো পর্যন্ত বাচ্চা উৎপাদনের জন্য যে ধরনের প্রণোদনা, যে ধরনের সুবিধা মিল মানে উদ্যোক্তারা পায়, সেই বাচ্চা উৎপাদনের দাম কমানোর যে বিষয়টি খামারিদের দেওয়ার দরকার ছিল সেটি কিন্তু খামারিরা পাচ্ছে না। পোল্ট্রি খামার জাতীয় রক্ষা পরিষদ থেকে কয়েকদিন আগে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতি থেকে তারা একটু অভিযোগ করেছিল যে বাজেটে মিল, বাচ্চা উৎপাদনকারী মানে ডে ওয়ান চিক, একদিনের বাচ্চা উৎপাদনকারী, এদেরকে যে সুবিধা দেওয়া হলো সেই সুবিধাটা আমাদের কাছে কেন পৌঁছাচ্ছে না, সেই বাচ্চার দাম কেন কমছে না, ফিডের দাম কেন কমছে না, তাহলে পোল্ট্রি খামারিরা যাবে কোথায়? অন দ্য আদার হ্যান্ড আবার দেখেন যে পোল্ট্রি খামারি কিন্তু তার বাচ্চা 30 টাকা বাচ্চা এবং 1 কেজি খাবার 30 টাকা দিয়ে কিনে 70 টাকা প্রায় খরচ করে তাকে বিক্রি করতে হচ্ছে 80 টাকায় 3 সপ্তাহ কিংবা 1 মাস পরে গিয়ে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভাবনার সুযোগ আছে। সব জায়গায় নিষ্পেষিত নিপীড়িত হচ্ছে আসলে ওই যে দিন শেষে ছোট খামারি, দিন শেষে ক্ষুদ্র উদ্যোক্তা, দিন শেষে আমার প্রান্তিক কৃষক। সো রাষ্ট্রীয় কাঠামোর সুবিধা যেটি দেওয়া হচ্ছে সেটি আসলে ওই পর্যায়ে যদি না পৌঁছায় তাহলে কিন্তু এটি টেকসই হবে না। এখানে আপনি যে প্রথম কোশ্চেনটি করছেন যে সুযোগটি আসলে কোথায়, শুধু পোল্ট্রি খামারই না, পোল্ট্রি খামার, ব্যবসায়ী এবং মার্কেটিং চেইনে একটি বিরাট সুযোগ রয়েছে। যশোরে 10 জন যে বুসার যে সিস্টেম, আমরা যে কারণ বাজারে যে হাইজেনিক মানে একদম একটি ব্যবস্থাপনার মধ্যে যে পোল্ট্রি মুরগি কিনি, এটি যে কত বড় স্বাস্থ্যগত ক্ষতি তৈরি করে সেটি আপনি যদি মাইক্রোবায়োলজিক্যাল বিষয়গুলো দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। অথচ যশোরের কিছু উদ্যোক্তা এই একটি নিজস্ব উদ্যোগে একদম নিজেদের ধ্যান ধারণা চিন্তা মাথায় নিয়ে 10 জন পোল্ট্রি খামারি একদম স্বাস্থ্যসম্মত, কিছুই না, দুটো মেশিন কিনেছে 50,000 টাকা দিয়ে, একজন কৃষকের একজন উদ্যোক্তা রেখে দিয়েছেন এবং প্রত্যেকেই বাজার থেকে মুরগি কিনে নিয়ে যায়, তার কাছে গিয়ে মুরগিটা মানে ছিলে নিয়ে আসে একদম স্বাস্থ্যসম্মত ভাবে। তো এই যে ব্যবস্থাপনাটা স্বাস্থ্যগত ভাবে পণ্যকে প্রক্রিয়া করা, সেটি কিন্তু সুযোগ আছে আমাদের। এই যে স্বাস্থ্যহীন ভাবে যে পোল্ট্রি মুরগিটা আপনি ছিলে নিয়ে যান সেটি কিন্তু করার কোনো সুযোগ নাই। কর্মসংস্থান ওখান থেকে শুরু করে খাদ্য ব্যবসা, পোল্ট্রি ব্যবসা, ডে ওয়ান বাচ্চার ব্যবসা, সব জায়গায় কিন্তু সুযোগ আছে। আমাদের দেশে এখনো মাংসের এক ধরনের ডেফিসিট আছে, খুব বেশি না, তথ্যগতভাবে হয়তো বা খুব বেশি না, কিন্তু আমরা যদি আরো বেশি পরিমাণে খেতে পারি, আমরা যদি হালাল মার্কেটটা ধরতে পারি বৈশ্বিকভাবে, কয়েক হাজার কোটি টাকা ডলারের হালাল মার্কেট রয়েছে মাংসের, সেটি যদি ধরতে পারি তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়ানোর অবারিত সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো কিন্তু অবশ্যই প্রাণী সম্পদ খাতে আছে। আচ্ছা, আমরা শাহিন একটু তাহলে ডেইরি সেক্টর নিয়ে আলাপ করি। মানে পোল্ট্রির পাশাপাশি আমাদের ডেইরি শিল্প একটা অত্যন্ত সম্ভাবনাময় খাত এবং দেশে প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ রেজিস্টার্ড ডেইরি খামার আছে এবং এখানেও কয়েক লাখ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু করোনার প্রথম থেকে আমরা দেখছি যে দেশের যে দুধ খামারিরা মারাত্মক বিপদের মধ্যে আছেন এবং সরবরাহ ব্যবস্থাটা ভেঙে পড়ার ফলে প্রায় লাখ লাখ টন দুধ নষ্ট হতে আমরা দেখলাম এবং বর্তমানে আমাদের প্রায় 35 থেকে 40% দুধের চাহিদাও কমেছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই পরিস্থিতি থেকে খামারিদেরকে বাঁচাতে আমরা আসলে কি কি জরুরি পদক্ষেপ নিতে পারতাম বা এখনো কি করতে পারি সরবরাহ ব্যবস্থাটাকে সচল রাখার জন্য। আর দ্বিতীয় প্রশ্নটা আরেকটু অন্য বিষয়, সেটা হলো যে আমরা জানি যে বাংলাদেশের দুধ উৎপাদনে এখনো বিশাল ঘাটতি আছে এবং প্রায় কয়েক হাজার কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করা হয় প্রতি বছর। তো দেশীয় ডেইরি শিল্পের এই বিপুল সম্ভাবনা থাকার পরও এবং এই খাতে আরো অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ থাকার পরেও বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানি করাটা আসলে জরুরি কিনা এবং এই আমদানিটা বন্ধ করা গেলে আসলে কি ধরনের প্রভাব পড়বে আমাদের ডেইরি শিল্পের উপর? বিপণন ব্যবস্থাপনায় আসলে দুটি জিনিস খুব প্রয়োজন। সেটি হলো, আপনি জানেন যে দুগ্ধজাত পণ্য আমাদের দেশের কয়েকটি জেলা কেন্দ্র, সেটি সিরাজগঞ্জ, এটি কিছু গোপালগঞ্জ এবং ফরিদপুর অঞ্চল, কিছু পাবনা অঞ্চল, কিছু উত্তরবঙ্গের ওই সাইডে চলে গেল আর কি। অর্থাৎ কনসেন্ট্রেট এরিয়াতেই কিন্তু দুধের উৎপাদনটা হচ্ছে। সো দুধের উৎপাদন যদি কনসেন্ট্রেট এরিয়াতেই থাকে এবং প্রক্রিয়া করার জন্য কারখানাগুলো যদি খুব বেশি না থাকে, কয়েকটি কোম্পানি থাকে, ফলে এখানে কিন্তু বিপণনগত জটিলতা আসার কোনো প্রশ্নই ওঠে না। দুটি কাজ খুবই দরকার ছিল, সেটি
অনেক ক্ষেত্রে হয় নাই বলে আমি যতটুকু জানতে পেরেছি, সেটি হলো গুঁড়ো দুধ আমদানিটা অবারিত করে রাখার কারণে আমদানি, গুঁড়ো দুধের আমদানি কিন্তু দুটি পণ্যের মাধ্যমে হয়। এটি আবার একটু বোঝার দরকার আছে। একটি হলো বাল্ক অ্যামাউন্ট, অর্থাৎ বস্তায় করে আমদানি হয়। আর একটি হলো যে ফুড সাপ্লিমেন্ট জাতীয়, যেটি আমরা দুধের সাথে আর একটু মিক্স করে যে খাবারটি তৈরি করে, ছোট অ্যামাউন্ট, যেটা 2.5 কেজি 3 কেজির প্যাকেট আর বা হাফ কেজির প্যাকেট। সরকার কোন জায়গায় ফাঁদে পড়ে গেছে যেটি আমার দেখে মনে হয়েছে বাজেট থেকে, সেটি হলো এনবিআর কিন্তু ঠিকই গুঁড়ো দুধের আমদানিতে শুল্ক আরোপ করেছে, সেটি হলো যেটি করার প্রয়োজন নেই সেটিতে করেছে। সেটি কোনটি? সেটি হলো যে 2.5 কেজির প্যাকেট ফুড সাপ্লিমেন্ট, যেটা শিশু, বাচ্চা কিংবা অন্যান্যরা খেয়ে থাকেন আর কি। তো সেটিতে কিন্তু একটু শুল্ক বাড়িয়ে দিয়েছে। আবার যে গুঁড়ো দুধটা আমদানি করার মাধ্যমে দেশের খামারিদের বড় ধরনের ক্ষতি হয়, সেটিতে কিন্তু আমদানি বাড়ানো হয়। সো বাংলাদেশ ডেইরি খামারি অ্যাসোসিয়েশন কিংবা বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেটাই বলি না কেন, তারা কিন্তু এখন উচ্চ স্বরে ভয়েস রেজ করছে যে আমাদের এই বাল্ক অ্যামাউন্ট যেটি আমদানি হয় সেটির উপরে শুল্ক আরোপ করতে হবে। সেটি না করার ফলে কি হচ্ছে দেখেন, আমাদের দেশে যে প্রক্রিয়াজাত কোম্পানিগুলো আছে, যারা কিনা তরল দুধটা কিনে প্রক্রিয়া করে মিল্ক পাউডার হিসেবে সেটিকে প্রিজার্ভ করে এবং সেখান থেকে প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে, তারা কিন্তু ওই যে উৎসাহিত হচ্ছে না এই যে বাজার থেকে দুধ কিনতে। কারণ বাজার থেকে দুধ কিনে 1 কেজি 2 কেজি 1 কেজি দুধ কিনে আধা কেজি পাউডার করবে, সেই পাউডারের দাম পড়ে যায় 80 টাকা। অন দ্য আদার হ্যান্ড সে কিন্তু গুঁড়ো দুধ আমদানি করতে পারে 60 টাকায়, সাপোজ ধরলাম, আমি 60 দেশীয় ধরলাম আর। তো সেই জায়গাটায় তাহলে কেন দেশীয় প্রক্রিয়াজাত কোম্পানিগুলো তরল দুধ কিনে প্রক্রিয়া করবে? সেটা আমদানি করে গুঁড়ো দুধটা প্রক্রিয়া করে রপ্তানি পণ্য তৈরি করতে পারে। সো এই জায়গাটায় যদি আপনি টেরিফ পেরিয়াড দিয়ে গুঁড়ো দুধ আমদানিতে বাধা দিয়ে যদি তরল দুধ প্রক্রিয়া করে গুঁড়ো দুধ তৈরি করার ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়াগত বিষয় আছে সেটি যদি সমান সমান না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ডেইরি সেক্টর মোটেও কোনোদিন গ্রো করবে না। এই বাজেটেই উচিত ছিল যে গুঁড়ো দুধ বাল্ক আমদানি যেটা হয় সেটাকে উচ্চ হারে শুল্ক আরোপ করা। সেটি যেহেতু করা হয় নাই, সেটি যদি না করা হয়, বাংলাদেশে যে 1 লাখ মতন ডেইরি খামারি তৈরি হয়েছে, পাশাপাশি বিপণনগত প্রক্রিয়াগত সিলিং সেন্টারগত কিংবা কালেকশন সেন্টার তৈরি হয়েছে আরো প্রায় 50,000-এর মতন, সেইগুলা কিন্তু সামনের দিনে ধসে পড়বে। কারণ প্রক্রিয়াজাত কোম্পানিগুলো কিন্তু সক্ষমতা আছে, এখানে রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান আছে আমাদের মিল্কভিটা, সেটিরও কিন্তু সক্ষমতা আছে প্রক্রিয়া করার, সেই সক্ষমতাও কিন্তু তারা ব্যবহার করবে না। কিন্তু কারণ তাদের মাথায় একটি জিনিস ঘুরবে যে আমার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে মুনাফা করতে হবে। সো মুনাফা করতে গিয়ে সে কিন্তু বাজার থেকে দুধ না কিনে সে গুঁড়া দুধ আমদানি করে সে কিন্তু এই তার মুনাফাটা ধরে রাখার চেষ্টা করবে। ফলে ওই জায়গাটা যদি আপনি একটি মার্জিন রেখে তাদেরকে ভারসাম্যপূর্ণ না করেন, তাহলে কিন্তু বাংলাদেশের ডেইরি শিল্প ধসে পড়বে, আমদানি নির্ভর হয়ে পড়বে। কারণ আপনি জানেন বৈশ্বিকভাবে যে সকল দুধ উৎপাদনকারী কোম্পানি রয়েছে, গুঁড়া দুধ বিপণনকারী কোম্পানি রয়েছে, তারা কিন্তু জায়ান্ট, তারা যে কোনো দেশের সরকার চালাতে সক্ষম। সুতরাং তাদের সাথে কম্পিটিট করতে গেলে আমাদের কিন্তু ওইভাবে প্রস্তুতি নিতে হবে ট্রেড ব্যারিয়ারের মাধ্যমে। হ্যাঁ, একসময় হয়তো আমরা সক্ষম হব, সেটার কিন্তু নজির আমাদের আছে। 2014 সালে ভারত যখন আমাদের দেশে গরু দেবে না বলে ঘোষণা করলো, আমাদের কিন্তু হাই হাই উঠে গেছিল, আমরা কি করব। 1 বছরের মাথায় কিন্তু আমাদের দেশের খামারি, আমাদের দেশের উদ্যোক্তা, আমাদের দেশের মানুষ কিন্তু দেখিয়ে দিয়েছে যে কুরবানি ঈদে যে 1 কোটি গরু ছাগলের প্রয়োজন হয়, সেটি কিন্তু 1 বছরের মধ্যে দেখিয়ে দিয়েছে উৎপাদন করতে। অর্থাৎ আমাদের কিন্তু 1টা বছর সময় দেন, রাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থার মধ্যে তাদেরকে সুবিধা দেন, দেখেন 1 বছরের মধ্যে আপনাকে স্বয়ংসম্পূর্ণ তৈরি করবে। সেই সক্ষমতা বাংলার মানুষের আছে, আমার বিশ্বাস। ধন্যবাদ শাহিন। অ্যাকচুয়ালি আমরা একটু শেষ প্রশ্নে চলে যাই, তারপর হয়তো কিছু প্রশ্ন নিব। আমরা রিসেন্টলি দেখলাম যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি এমপিকে 20 কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি তৈরি করা হবে। তো সেটা খুবই ভালো কথা, কিন্তু সমস্যা হলো যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এই ধরনের গ্রামীণ অবকাঠামো নির্মাণের সঙ্গে আসলে বিপুল পরিমাণ দুর্নীতি এবং লুটপাট জড়িয়ে থাকে। যেমন ধরেন রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করা, এটা এখন খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আগে আমরা দেখে খুব চমকে উঠতাম, এখন আর অবাকও হই না। তারপরে ধরেন এই নিয়ে
কত অসংখ্য সেতু আমরা দেখেছি যে উদ্বোধনের আগে একেবারে মানে নাটবল্টু সহ ভেঙে পড়ে গেছে। তা আমি এখানে প্রথম আলোর 2016 সালের একটা এডিটোরিয়াল উল্লেখ করতে চাই, আপনি যদি আমাকে একটু সময় দেন। যোগাযোগ ব্যবস্থার দিক থেকে পশ্চাৎপদ এদেশে একটি সেতু বা একটি রাস্তার জন্য জনগণকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কখনো কখনো তাদের আন্দোলন সংগ্রামও করতে হয় একটি সেতু বা রাস্তার জন্য। এরকম বাস্তবতায় সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় সারা দেশে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে ৩,৫০০ সেতু। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সেতু মানুষের কোনো কাজে লাগছে না, কারণ এসব সেতুর কোনো সংযোগ সড়ক নাই। কোথাও কোথাও ফসলি জমি মাঝখানে নির্মাণ করা হয়েছে সেতু। এমনও আছে যে আশেপাশে রাস্তা নাই, কিন্তু পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়েছে। তো এসব সেতু নির্মাণের প্রকল্প কিভাবে গ্রহণ করা হলো? তো আপনার কাছে আমার প্রশ্ন দুইটা। এক হচ্ছে যে এই মুহূর্তে এরকম একটা মানে কঠিন দুর্যোগকালীন সময় এমপিদের জন্য 6,500 কোটি টাকার প্যাকেজটা আসলে দরকার ছিল কিনা, বা এই ধরনের অবকাঠামোগত প্রকল্পে আসলে গ্রামীণ কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো 6,500 কোটি টাকা, এটা তো আসলে একটা অনেক বড় বিনিয়োগ, এবং এটা আমাদের কৃষি বাজেটের প্রায় 4/1 স্বাস্থ্য বাজেটেরও প্রায় 4/1। তো এই দুর্যোগকালীন সময়ে এই বিপুল পরিমাণ টাকা অবকাঠামো খাতে না দিয়ে গ্রামীণ অর্থনীতি ঠিক কোন কোন খাতগুলোতে বরাদ্দ দিলে সর্বোচ্চ সংখ্যক কর্মসংস্থান তৈরি হতো বলে আপনি মনে করেন? বা মনে করেন, যদি এভাবে বলি, আপনি যদি কৃষি মন্ত্রী হতেন তাহলে এই 6,500 কোটি টাকা দিয়ে আপনি কি করতেন বা আপনি কিভাবে খরচ করতেন? শাহিন। আমি মন্ত্রী হতে চাই না, মন্ত্রী হওয়া খুব কষ্টের। যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি একটু ইয়ে করেছেন। দেখুন, আমি যদি এই এমপিদের এই টাকাটার কথা বলি, সেটি হলো সরকারের যে নীতিগত যে ধরনের পরিকল্পনাগত উদ্দেশ্য রয়েছে, সেটির সাথে এটি কিন্তু পুরোটাই কনফ্লিক্টিং। কোন জায়গাতে কনফ্লিক্টিং? দেখুন, অর্থমন্ত্রী সহ নানানজন সরকারের যারাই আছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তারা বলার চেষ্টা করেছেন যে 4টি খাতকে আমাদের বাজেট বলি, খরচ বলি, সবসময় প্রাধান্য দেওয়া হবে: স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান। তো 4টি খাতে এই সরকারের এমপিদের যে টাকাটি দেওয়া হবে, সেটি কি এই 4টি খাতকে কোনোভাবে প্রভাবিত করবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না। তাহলে আমি বলছি যে আমি 4টি খাতকে সবসময় গুরুত্ব দিব, অথচ সেই 4টি খাতে টাকা দিচ্ছি না, অন্য খাতে টাকা দিচ্ছি। এটি একটি প্রশ্ন। দ্বিতীয়টি হলো যে এটিও বলে আসছে যে রাষ্ট্রযন্ত্রের লোকজন, যে টাকা অপচয় কমিয়ে প্রয়োজনীয় খাতে যাতে শর্ট না পড়ে, সেই জন্য আমরা বিকল্প কিংবা অপ্রয়োজনীয় কিংবা অন্যান্য খাতের এসব টাকাগুলো ব্যয় রোধ করব। তো এটিও কিন্তু এই এমপিদের যে টাকাটি দেওয়া হবে, সেটির সঙ্গে কিন্তু এটি যায় না। সুতরাং নীতিগতভাবে যে ধরনের পরিকল্পনা তৈরি করা হয়েছে, যে ধরনের পদ্ধতিগত ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, সেই নীতিগত এবং পদ্ধতিগত ব্যবস্থাপনার মধ্যে এই টাকাটি কিন্তু এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, প্রয়োজন হয়তো বা থাকতে পারে, প্রয়োজন এমপিদের প্রয়োজন নানানভাবে থাকতে পারে, সেটিতে আমি যাব না, কারণ এটি তৃতীয় মেয়াদে দেওয়া হচ্ছে। এর আগে 15 কোটি টাকা, এর আগে 20 কোটি টাকা, এইবার আরো 20 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তের কথা বলছি, যখন কিনা রাষ্ট্রের, দেশের, মানুষের নানান খাতে টাকার প্রয়োজন রয়েছে, নানানভাবে অর্থ সংকটের দেখা দিতে পারে, নানানভাবে ঝুঁকি তৈরি হতে পারে, সেই জায়গাটায় এই টাকাটি না দিলে কিন্তু দেশের কিন্তু বড় ধরনের ক্ষতি হতো না। এই টাকাটি যদি অন্য খাতে দেওয়া যেত, বরং দেশের আরো লাভ হতো। তো আমি কেন এই খাতের প্রয়োজন ছিল না, দেখুন, গত কয়েকদিন উন্নয়ন সংস্থা যতগুলো আছে, আমরা এর আগে দাতা সংস্থা বলতাম, এখন সহযোগী সংস্থা বলি আর কি, তারা কিন্তু খুব ফেলে ফুপে বড় হচ্ছে আর কি, যদি আমি সেই সাধারণ ভাষায় বলি। তারা কিন্তু এখন একটি সুযোগ পেয়েছে বাংলাদেশকে ঋণ দেওয়া নানানভাবে। বিশ্ব ব্যাংক, এডিপি, আইএফসি, এআইআইবি, যতগুলো ঋণদানকারী সংস্থা রয়েছে, তারা কিন্তু এখন বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সো আমরা যদি টাকার অপব্যবহার করি এবং তাদের মাধ্যমে ঋণ নিয়ে যদি অন্যান্য খরচের ব্যয় মেটাই এবং এই টাকাটা যদি আমরা অপব্যয় করি, নিজেদের উপার্জিত টাকা, তাহলে কিন্তু ঋণ নির্ভরতাটা বেড়ে যাবে। ফলে আমাদের ঝুঁকিটা কিন্তু ওই জায়গায় তৈরি হবে। দিন শেষে কিন্তু আবার বাংলাদেশকে সুদ সহ সেই টাকাটি ফেরত দিতে হবে। তো আমি যদি খরচের খাতটাকে অপচয়মূলক কোনো খাতে ব্যয় না করে সঠিক খাতে ব্যয় করি, তাহলে কিন্তু আমার ঋণ নির্ভরতা কিন্তু বাড়ে না।
সেই জায়গাটায় আমি কিন্তু নিরাপদ থাকতে পারি। হ্যাঁ, আমাদের জিডিপি ঋণ অনুপাত এখনো খুব ভালো অবস্থানে আছে, বৈশ্বিকভাবে নানান ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে, কিন্তু বাংলাদেশ স্বস্তিপূর্ণ অবস্থানে আছে। কিন্তু সেই স্বস্তিটার জায়গাটা কেন আমি নষ্ট করব, সেই স্বস্তির জায়গা কেন আমি ঝুঁকিপূর্ণ করবো? সেটি যদি আমি না করি তাহলে কিন্তু টাকা অপচয়ের খাত যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমার টাকা ব্যয় করার কোনো দরকার ছিল না। আমার স্বাস্থ্য খাত কি অবস্থার মধ্যে আছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গাটায় যদি আমরা সংস্কারমূলকভাবে পদক্ষেপ নিতে পারতাম তাহলে কিন্তু এই 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 এমপিদের কিংবা অন্য অন্য যে জায়গায় টাকাগুলো আমরা বরাদ্দ করছি সেটি কিন্তু না করলেও চলতো। স্বাস্থ্য খাতের টাকা প্রয়োজন রয়েছে কিন্তু ব্যয় করার সক্ষমতাটা নেই, ফলে দুর্নীতি হচ্ছে ওই জায়গাটি। সো ওই জায়গাটা সক্ষমতা বাড়ানো কিংবা প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করা যায় কিভাবে, সেটি যদি করতে পারতাম তাহলে কিন্তু দেশের মানুষ অনেকটা স্বস্তিতে থাকতো। সুতরাং ওই যে স্বাস্থ্যমন্ত্রীর কিংবা স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে এত কথা কিন্তু শুনতে হতো না, যদি আমরা টাকাটা ওই জায়গাটায় প্রয়োজন মাফিক দক্ষতার সাথে ব্যবহার করতে পারতাম। হয়তোবা সেটিও হচ্ছে যে আমরা কোথাও খরচ করতে পারছি না, এখানে এমপিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ শাহিন। শাহিন, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলাপ করলাম, কিন্তু আমাদের অনেকগুলা প্রশ্ন আছে। আমার মনে হয় সময় স্বল্পতার কারণে আমরা সবগুলা প্রশ্ন নিতে পারবো না, কিন্তু আমরা কিছু প্রশ্ন নেই শাহিন। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, মেহেদী হাসান করেছেন, কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের জটিলতার কারণে কৃষকদের একটা অংশ এনজিও গুলোর কাছ থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে এবং এই করোনা কালেও তাদের কিস্তি নেওয়া বন্ধ হয়নি। এই ব্যাপারে আপনার মতামত জানতে চেয়েছে, বা এটা কি করা যেতে পারে আর কি? শুধু এই আপনার কোশ্চেনের সাথেই আমরা আলোচনাটা অলরেডি করেছি যে কেন সরকারের যে প্রণোদনা কিংবা ঋণ প্যাকেজে যাদের প্রয়োজন তারা পাচ্ছে না, ফলে যারা পাচ্ছে না তারা তো বিকল্প এক জায়গা থেকে নিবে 120% সুদে। সুতরাং বাংলাদেশের ধনী কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, যারা কিনা 4% সুদে ঋণ নেয় না, 100% সুদে ঋণ নিতে হয় আর। সুতরাং বাংলাদেশের ধনী মানুষ যদি থেকে থাকে তাহলে ক্ষুদ্র দিনমজুর কৃষকরাই আসলে ধনী মানুষ আমি মনে করি। তো সেই জায়গাটায় আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি না, আরো এনজিও মুখী করছি, আরো মহাজনী প্রথার দিকে ঠেলে দিচ্ছি তাদেরকে। তো সেই জায়গাটা একটি সার্কুলার দিয়েই আমরা মানে নিজেদেরকে খুব বড় মনে করছি যে হয়তো বা সার্কুলার দিয়েছি আর কোনো কিছু করা লাগবে না। সার্কুলারটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি যদি আমি না দেখি তাহলে তো আলটিমেটলি সেটাই ঘটবে যে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলো ওই যে কৃষকের বাড়ি গিয়ে বসে থাকবে, গিয়ে ঋণের টাকাটা নিবে, সেই কার্যক্রমটাই চলছে। অনেক এনজিও আছে তারা নিচ্ছে না, কিন্তু বেশিরভাগই আমরা এই ধরনের রিপোর্ট পেয়েছি এবং এখন কিছুটা আসার কথা যে কিছু কিছু এনজিওর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া শুরু করছে আর কি, যারা এই মুহূর্তে ঋণ নেওয়ার কিস্তি আদায় করেছে আর কি। তো সেটি আসলে সময় থাকতে করা উচিত ছিল। এখন স্বাভাবিক পরিস্থিতি যদি দিকে ফিরে আসে, আমরা চাই দ্রুত স্বাভাবিক পরিস্থিতির দিকে ফিরে আসুক। তো আমার কথাটি হলো যে ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থার কাছে, এনজিও গুলোর কাছে এইসব যাওয়ারই প্রয়োজন নাই। যদি যে 28,000 30,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, সে 28,000 30,000 কোটি টাকা যদি অর্ধেকও পাইতো, এরা 10%ও পাইতো, রিভলভিং ফান্ড হিসেবেও যদি পাইতো, তাহলে কিন্তু এনজিওদের কাছে যাওয়া হতো না। তো আমার এই জায়গাটায় একটি প্রশ্নও আছে, মনে শঙ্কাও জাগে যে এনজিওদের সাথে আসলে এই যে রাষ্ট্রীয় কাঠামো ব্যারিয়ার তৈরি করা সেটির কোনো সম্পর্ক আছে কিনা। আমার এই প্রশ্নটা মাঝে মধ্যে জাগে, কিন্তু করতে পারি না কাউকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই, সেটা হলো সাফওয়াত আবেদিন, রাসায়নিক কীটনাশক মুক্ত কৃষি কিভাবে উৎসাহিত করা যেতে পারে? সামনের দিনে মানে আমি যখন নিরাপদ খাদ্য নিয়ে যখন কথা বলি তখন সবাই যেটি বলে অখাদ্য খাচ্ছি আমরা, নিরাপদ খাদ্য আমরা পাচ্ছি না। সো আমরা অখাদ্য খেয়েই বেঁচে আছি আর কি। আমাদের একটি সৌভাগ্য বলি যাই বলি না কেন, আমাদের ইমিউন সিস্টেমটা ভালো থাকার কারণে অখাদ্য খেয়েও বেঁচে আছি। তো সেই জায়গাটায় নিরাপদ খাদ্য, নিরাপদ বিপণন কোনো বিকল্প নাই। দেখুন, আমরা রাসায়নিক সারের ক্ষেত্রে তো আমরা আলাপ করলামই যে রাসায়নিক সারকে যদি আপনি অবারিত রেখে দেন, রাসায়নিক সারের উপরে যদি কোনো ধরনের ব্যারিয়ার ক্রিয়েট না করেন, তাহলে কিন্তু জৈব সারের ব্যবস্থাপনাটা কিন্তু সম্প্রসারিত হবে। তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেমন ব্যারিয়ারের প্রয়োজন আছে, রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে, প্রণোদনার ক্ষেত্রে
তেমনি জৈব সার যারা করবে তাদেরকে ওই চ্যানেলটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন আছে। আরেকটি বিষয় যে কীটনাশক কিন্তু সারা বিশ্বে এখন নতুন নামকরণ এসেছে, মানে আগে সুদ ছিল, সুদের পরে মুনাফা এসছে, মুনাফার পরে মুদারাবা এসছে, নাম পরিবর্তন হচ্ছে। সামনের দিনে কিন্তু আমাদের এই যে কীটনাশকের আরেকটি রূপ আসতেছে জৈব কীটনাশক। সো জৈব কীটনাশক দিয়েও কিন্তু এক ধরনের প্রতারণামূলক খাত তৈরি হবে। বৈশ্বিকভাবে যে সকল কীটনাশক বিপণনকারী কোম্পানি আছে, দেখুন আমরা কতটা পিছিয়ে আছি যে মনসান্টো কোম্পানির যে একটি কীটনাশকের কারণে ক্যান্সারের তৈরি হয়েছিল কোনো একটি দেশে, এবং সেই দেশে সেই কোম্পানিকে বিপণন নিষিদ্ধ করা হয়েছে। সেই কোম্পানির কীটনাশক কিন্তু বাংলাদেশেও আসে, তো বাংলাদেশ ন্যূনতম পদক্ষেপ এখনো পর্যন্ত কিন্তু নেয়নি। এটি হলো আমাদের ব্যর্থতাটার জায়গা আর কি। সো ওই যতদিন পর্যন্ত না কোনো আইনজীবী, কোনো ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এই বিষয়টি সরকারের কিংবা কারোর নজরে না আনবে, ততদিন কেউই এখানে আসলে নড়াচড়া করবে না। একটি কীটনাশক কিংবা একটি পণ্যের মাধ্যমে ক্যান্সারের সৃষ্টি হয়ে একজন মানুষ মারা যাচ্ছে, সেই দেশে সেই পণ্যটির ব্যবহার নিষিদ্ধ করা হয়, আর বাংলাদেশে সেই পণ্যের ব্যবহার যখন হয় তখন সেটির কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এটি হলো আমাদের দুঃখের জায়গা আর কি। সো কীটনাশক এবং রাসায়নিক সার মুক্ত কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প না সামনে। ওকে শাহিন, আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা মাহতাবুদ্দিন আহমেদের থেকে, কৃষি খাতের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়গুলোর বরাদ্দ যে অন্তর্ভুক্ত করা হয় এবং এটাকে বিনা প্রশ্নে মিডিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে মেনে নেয় বাজেট দেওয়ার পরে, এই যে কৃষি খাতের সরকারি সংজ্ঞায়ন বিনা প্রশ্নে মেনে নেওয়া, এটা কতটুকু যৌক্তিক? আপনি কি দেখতে পাচ্ছেন প্রশ্নটা? হ্যাঁ, আমি প্রশ্নটি দেখেছি। আমি প্রশ্নটি না দেখলে আমি বুঝতে পারছি। আসলে আমাদের একটি বিষয় হলো, সমস্যাটা আসলে এখানে না, সমস্যাটি হলো আমরা অনেকগুলো মন্ত্রণালয় বাড়িয়ে ফেলেছি। সো মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ আর খাত ভিত্তিক বরাদ্দ করা হয় আর কি। তো আমাদের এখন খাত হলো 10টি। তো ওই 10টি খাত করতে গিয়ে কৃষি, পানি, পল্লী প্রতিষ্ঠান ভিত্তিক যে মন্ত্রণালয়গুলো আছে সেইগুলোকে অ্যাকোমোডেটেড করা হয়। আসলে খাত হলো কৃষি, পল্লী ও পানি প্রতিষ্ঠান। তো সেই কৃষি, পল্লী, পানি প্রতিষ্ঠান খাতে বরাদ্দ যেটি দেওয়া হয় সেটি অ্যাকোমোডেটিভ খাত বলা হয় আর কি। তো ওই সম্পূর্ণটা না বলে সবাই বলে কৃষি খাত। তো কৃষি খাতকে বলতে গিয়ে আমরা তখন সবকিছুকেই মিল করে থাকি। কাঠামোগত ভাবে যেটি আমাদেরকে দেওয়া হয় সাংবাদিকরা সেটিই বলবে। সুতরাং কাঠামোগত যদি পরিবর্তন করা হয়, যদি বলা হয় কৃষিখাত মানে শুধু কৃষিখাত, আবার কৃষির মধ্যেও কিন্তু আবার প্রাণী এবং ফিশারিজ খাতও আছে, সেটিকে যদি আলাদা করে ফেলেন তাহলে কিন্তু ওই দুই খাতে একদম বরাদ্দ নেই। সুতরাং কাঠামোগত ব্যবস্থাপনার মধ্যে যে ধরনের গলদ আছে সেটি যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে ওই যে বড় নামটি ছোট করার জন্য কৃষিখাত বলে আমাদেরকে ততদিন চালিয়ে যেতে হবে, আর কোনো উপায় নাই। তো সেই জায়গাটায় আমার সাজেশনটা হলো, সবসময় আমি যেটি বলে থাকি যে খাত ভিত্তিক না বলে আমরা যদি পিওর কৃষির জন্য কিন্তু বরাদ্দ কিন্তু আমরা আলাদা করে দেখতে পারি। আমি সবসময় সেটাই করে থাকি, যে কৃষি বলতে যেটুকু বোঝায় সেই জায়গাটাই আমি বলে থাকি, এবং সেটি আমি সম্প্রতি যেটি রিপোর্টও করেছিলাম যে কৃষি খাত বলতে কৃষির জন্য যেটুকু বরাদ্দ বাড়ানো আছে সেটুকুই বলেছিলাম, অন্যান্যগুলো খুব বেশি নিয়ে আসেনি। তো সেই জায়গাটি করতে গেলে একটু ঝামেলা হয়, একটু খাতাপত্র ঢেকে বাছাই টাছাই করে যোগ বিয়োগ করে বলতে হয়। এই জন্য হয়তো বা অনেকেই বলে না, কিন্তু সাংবাদিকরা যে ভুল করে এটি আমি বলবো না। সাংবাদিকরা আমাদেরকে যেভাবে বলা হয় সেটাই আমরা বলি, কিন্তু আমাদের একটু দায়িত্ব হলো শুধু কৃষির জন্য যেটুকু বরাদ্দ সেটুকু যদি আলাদা করতে বলতে পারি, তাহলে আপনাদের জন্য হয়তো বা সুবিধা হয়। সেটি হয়তো আপনি বলতে চেয়েছেন। অনেক সাংবাদিকই করে, অনেক সাংবাদিকই করে না। আশা করি সামনের দিনে অনেক সাংবাদিক করবে আপনাদের দাবিটা। ওকে, থ্যাংক ইউ শাহিন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটা বড়, আমি একটু ছোট করে বলছি। গত 49 বছরে কৃষি জমি কি কমেছে? না কমলে প্রান্তিক চাষিদের সেই জমি কি বড় খামারিদের হাতে চলে যাচ্ছে? 49 বছরে আমাদের কৃষি রূপান্তরের ইতিহাসটা তুলে ধরা সম্ভব কিনা, মানে সংক্ষেপে যদি জমির সংখ্যা কমেছে কিনা বলতে চান। সৈকত শান্ত ভাই, তাই না? হ্যাঁ, অনুপম সৈকত শান্ত ভাই, আপনাকে আমি খুব সংক্ষেপে বলি।
কৃষি জমির রূপান্তর নিয়ে এখনো পর্যন্ত বণিক বার্তায় যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে, আপনি যদি চান আমি দিয়ে দেবো কি ধরনের রূপান্তর হয়েছে, মালিকানাগত, পদ্ধতিগত এবং সিস্টেমগত, আমাদের ট্রান্সফরমেশনগত। তো সেটি আমি আপনাকে দিয়ে দেবো, বিস্তারিত আলাপ করলাম না, শুধু এটিকেই বলি মালিকানার যে পরিবর্তন হয়েছে, আমি এর আগে যেটি বলেছি যে বর্গা ক্ষুদ্র প্রান্তিক চাষি এক সময়ের 36% থেকে যে 65% উন্নীত হয়েছে, এ থেকেই বোঝা যায় যে মালিকানাগত কি ধরনের পরিবর্তন হয়েছে। আরেকটি বিষয় হলো যে কৃষি জমির মালিক যারা, তারা যে কি পরিমাণ আবাদে নাই সেটিও আমি রিপোর্ট করেছি। সেটির আমি তথ্যগতভাবে আপনাকে বলতে পারলাম না, কিন্তু আমি রিপোর্ট করেছি যে মালিকানার কি ধরনের পরিবর্তন হয়েছে, বর্গা চাষিদের কি ধরনের পরিবর্তন হয়েছে, বর্গা প্রথার কি ধরনের পরিবর্তন হয়েছে, এবং যারা জমির মালিক তারা আবাদ থেকে কিভাবে দূরে সরে গেছে। এই সবই ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় আমার রিপোর্ট করা আছে। আমি আপনাকে রিপোর্টগুলো দিয়ে দিতে পারবো, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। এটুকুই বলে রাখি যে বর্গা চাষিরা বেড়ে গেছে, ক্ষুদ্র জমি ক্ষুদ্র হচ্ছে, জমির মালিকরা জমি চাষ ছেড়ে চলে যাচ্ছে, ফলে জমি যে কি বলে এটা ধার দেওয়া রেন্টিং সিস্টেম সেটি কিন্তু বেড়েছে আর কি। সো এই সংক্ষেপে যদি বলতে হয় এইটুকুই আমার কাছে। আচ্ছা শাহিন, আমরা তো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে আসছি, আমরা একটা প্রশ্ন নেই। এটা হচ্ছে আবারও মোহাম্মদ তানজিমউদ্দিন খান। কৃষকরা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে না পারলে সরকার কৃষিখাত বা গ্রামীণ অর্থনীতিকে অবহেলা করেই যাবে, এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনাকে দিয়ে রাজনীতির কথা বলা রাজনীতি থাকতে হবে সব জায়গায় আসলে রাজনৈতিক বিষয়টি থাকতে হবে। সরকার যারা আসছে সেখানে আসলে কাদের প্রতিনিধিত্ব আছে সেটি একটি বড় বিষয়। আমরা এখনো পর্যন্ত যেটি জানি, ব্যবসায় এবং ব্যবসার পাশে যদি বলি আরএমজি সেক্টর কেন্দ্রিক রাজনৈতিক যে সকল ইয়ে আছে তারাই কিন্তু এখন একটা প্রভাবশালী অবস্থানে রয়েছে। সুতরাং ব্যবসায়ীরা যদি আইন প্রণয়নকারী হয়ে যান, সেখানে যদি কৃষক প্রতিনিধি যদি না থাকে, এই নিয়ে আমরা একটি রিপোর্টও করেছিলাম যে একসময় আমাদের সংসদে কৃষক প্রতিনিধি কতগুলো ছিল আর এখন কতগুলো আছে, এবং সেখানে ব্যবসায়ীরা কি ধরনের উত্থান হয়েছে। আমি তথ্যগত বিষয়গুলো দিতে পারলাম না, তবে হ্যাঁ যেটি হয়, আমি যদি আমার কমিউনিটির প্রতিনিধি হিসেবে সংসদে যাই, সেটি যদি আমি ব্যবসায়ী হই, তাহলে আমি ব্যবসায়ীদের কথাই বলবো সংসদে গিয়ে, কৃষকের কথা খুব বেশি বলার আমার সুযোগ নেই। সুতরাং গণপ্রতিনিধির প্রতিনিধিত্বকারী হিসেবে যদি কৃষকদের মধ্য থেকেও আসে, তাহলে আমার মনে হয় ডেফিনেটলি কৃষকের কথা বলবে, কৃষকের জন্য কিছু বলবে। তবে আমি আশাবাদী 20 বছর পরে সংসদে দেখবেন 100 জন এমপি থাকবে যারা কিনা কৃষকের সাথে জড়িত। 100 জন, আমি বলে রাখলাম এটি, কারণ এই করোনা পরিস্থিতিতে যে মানুষগুলো ফিরে গেল, তারা ধরে নেবেন যদি সবকিছু স্বাভাবিক থাকে, এখান থেকে 100 জন সংসদ সদস্য বেরিয়ে আসবে। কারণ তারা জানে ঢাকা শহরে কি হয়। এখন তারা যেটি করবে, গ্রামে গিয়ে তারা আর্থিকভাবে শক্তিশালী হবে এবং কমিউনিটি বেস তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। এতদিন আমাদের কৃষিতে কোনো ধরনের সাংগঠনিক ব্যবস্থাপনা ছিল না, সংগঠক হওয়ার কোনো উদ্দীপনা ছিল না। কিন্তু শিক্ষিত লোকজন যখন কৃষিতে ফিরবে, এবং কৃষিতে ফিরবে 20টা বছর সময় দেন, যেখানে 100 জন এমপি কিন্তু এই কৃষি থেকে যাবে, আমি এটা নিশ্চিত করলাম। আমার আশা প্রকাশ করলাম আর কি, নিশ্চিত হবে 20 বছর পরে, আমি এটা আশাবাদী। অনেক ধন্যবাদ শাহিন, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এবং আমি নিজে অনেক কিছু শিখলাম। আমার ধারণা যারা দর্শক আছেন তারাও অনেক অনেক জরুরি বিষয়ে জানতে পারলেন। আমরা আসলে এই আলোচনাটা কন্টিনিউ করতে চাই। আজকে অনেক কিছু আমরা আসলে ইনক্লুড করতে পারিনি আমাদের আলোচনায়। আমরা পাট নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু পাট শিল্প ইটসেলফ আরেকটা আলোচনা, ওইটা নিয়ে হয়তো আরো 1 ঘন্টা আলোচনা করা যাবে। আমরা জৈব কৃষি নিয়ে আলাদা করে আলোচনা করতে চাই আরেকদিন। শাহিন, আবার অনেক ধন্যবাদ আপনাকে, আর যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আগামী বৃহস্পতিবার আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।